যেই ঘটনাটি শেয়ার করেছেন সেটিও অন্য একজন ট্রাক ড্রাইভারের ঘটনা। সেই ট্রাক ড্রাইভারের নিজের সাথেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আর দেরি না করে সরাসরি আমরা ভাইয়ার ইমেলটি পড়া শুরু করি। রফিকুল ভাইয়া তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, আর দোয়া রইল সবসময় ভালো থাকুন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আজকে আমি আপনাকে শেয়ার করব আমার সাথে কাজ করা অন্য একজন ট্রাক ড্রাইভারের ঘটনা। তার সাথে আমার সব সময় কাজ করা হয় না, কিন্তু প্রায় সময় কাজে জায়গায় দেখা হয়ে যায়। আর যখনই তার সাথে আমার দেখা হয় তখনই আমি তাকে অন্যমনস্ক দেখি। সবসময় এরকম অবস্থা দেখে একদিন আমি তাকে জিজ্ঞাসা করেই বসি যে সে কেন এরকম মুখ গম্ভীর করে থাকে সব সময়। কারণ তার অবস্থা দেখে আমি এতটুকু বুঝতে পেরেছিলাম যে তার জীবনে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা তার মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়েছে। আমার প্রশ্ন শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপরে বলে কিছু কথা না জানাই ভালো। তার এই কথা শুনে আমি আরো বেশি শিওর হয়ে যাই যে তার জীবনে কোনো না কোনো একটা ঘটনা আছে যা সে বলতে চায় না। আমি তাকে এবার জোরাজোরি করতে শুরু করলাম, আর একসময় সে একটি অদ্ভুত হাসি দিয়ে আমাকে বলে, ঠিক আছে, এতই যেহেতু শুনতে চান তাহলে বলি, তবে আপনি সম্পূর্ণ কথা শুনতে পারবেন তো? এবার আমি আরো আগ্রহী হয়ে বসলাম আর বললাম, কেন শুনতে পারবো না, আপনি বলুন। তারপর সে গম্ভীর স্বরে তার জীবনের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বলতে শুরু করে। আমি ঘটনাটি আপনাকে ঠিক সেই রকমভাবে বলছি যেরকমভাবে তিনি আমাকে বলেছিলেন। সেই ট্রাক ড্রাইভারের ভাষ্যমতে ঘটনাটি বলছেন রফিকুল ইসলাম ভাইয়া, আমার নাম মোশার জামিল। যখন বিপদ আসে তখন একের পর এক আসে না, বরং সমস্ত বিপদ একসাথে আসে। আমার জীবনের ঘটনাটি এক ভয়ঙ্কর ভূতরে জঙ্গলে ভৌতিক অভিজ্ঞতার একটি লোমহর্ষক ঘটনা। একবার আমাকে একটি কাজে দেয়া হয়, তবে কাজ দেওয়ার আগে একটি শর্ত রাখা হয়। শর্তটি ছিল, আর সেই শর্তটি এই ছিল যে মৃত্যুকে ভয় পাওয়া যাবে না, কারণ আমাকে যেখানে কাজ করতে যেতে হবে সেখানে হয়তো মৃত্যু থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। ঘটনাটি 1990 সালের দিকে ঘটে। সেই সময়টায় আমার খুব দুর্দিন চলছিল। পরিবার নিয়ে খুবই দুশ্চিন্তার দরিদ্রতায় ভুগছিলাম। বলতে গেলে দুবেলা খাবারও জুটত না। আর পরিবারের ছিল বাবা মা আর ছোট ছোট দুটি বোন। বাবা মারা গিয়েছিলেন মাত্র কিছুদিন, আর মা প্রচণ্ড রকমের অসুস্থ ছিলেন। বাবার কিছু জমানো পুঁজি ছিল যা ধীরে ধীরে মায়ের চিকিৎসায় শেষ হয়ে যায়। বাবার পরে সংসারের দায়িত্ব বড় ছেলে হিসেবে আমার কাঁধে এসে পড়ে। ছোট ছোট দুটি বোন তো যেন নয়, আমারই নিজের মেয়ে। তাদের অনাহারের চেহারাগুলো আমার সহ্য হতো না। আর মাটা অসুস্থতায় একেবারে মলিন হয়ে গিয়েছিলেন। আমার হাতেও কোনো কাজ নেই। সংসার চালানো আমার কাছে তখন পাহাড়কে হাত দিয়ে দূরে সরাবার মতোই কঠিন ছিল। একদিন হঠাৎ আমার এক বন্ধু আমাকে একটি কাজের প্রস্তাব দিল আর বলল, কাজটি একটু কঠিন, জানেন নাকি রিস্ক আছে। কাজটা আসলে আমার বন্ধু পেয়েছিল, কিন্তু ও ট্রাক চালাতে পারতো না, আর আমার অবস্থার কথা ভালোভাবেই জানতো, তাই কাজটা আমাকে দিয়ে দেয়। আমি তার কথা মতো যার কাজ তার কাছে গেলাম। সে আমাকে খুবই নির্জন একটি জায়গায় ডেকেছিল। আমিও তার সাথে দেখা করতে চলে যাই। সেখানে এসে আমাকে একেবারে স্পষ্টভাবে একটা কথাই বলে, কাজটাতে তোমার জানও যেতে পারে, কঠিন একটি কাজ, কিন্তু যদি করতে পারো তাহলে মোটা অঙ্কের টাকা পাবে, আর তোমাকে স্থায়ীভাবে কাজের ব্যবস্থাও করে দেব। এতটুকু বলে লোকটা আমার হাতে 100 টাকার 10টি নোট ধরিয়ে দিল, যা তখন লাখ টাকার সমান ছিল। আমি নোটগুলোর দিকে তাকিয়েছিলাম, দেখছিলাম যে কিছু কাগজের টুকরো আমার পরিবারের সচ্ছলতা বয়ে আনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। টাকার হাতটা মোট করে নিলাম আর তাকে সোজা হ্যাঁ বলে দিলাম। তারপর সেই দিন আমি 1 সপ্তাহের সদাই পাত্রী কিনে বাড়িতে যাই। বন্ধু দেখে খুব খুশি হয়ে যায়। পরের দিন কাজের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে যাওয়ার পর লোকটি আমাকে বলে, আবার ভেবে নাও, কাজ অনেক কঠিন, অনেক ভয় আছে, আর যেখানে তুমি কাজ করতে যাবে সেখানে তোমাকে কেউ সাহায্য করবে না, এমনকি আমিও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি কি কাজটি করবে? আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ি, কারণ পরিবারের দায়িত্ব বহন করা তখন আমার কাছে আমার জানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমার এই হ্যাঁ সূচক ইঙ্গিত দেখে লোকটি আমার হাতে ট্রাকের চাবি দিল, আর আরেকটি লোককে দেখিয়ে বলল, সে তোমাকে কাজের জায়গায় পৌঁছে দেবে আর রাস্তায় সবকিছু বুঝিয়ে দেবে। ট্রাকের মধ্যে তোমার খাবার দাবারের আর প্রয়োজনীয় সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে। সর্বশেষ লোকটি আমাকে আরেকটি কথা বলল, আর সেই কথাটি ছিল, আমি নিজেও জানি না ওই জঙ্গলে কি আছে, তবে গত 3 মাসে আমাদের 5 জন লোক সেখানে গিয়ে আর ফিরে আসেনি। তারা জীবিত আছে কি মৃত্যুবরণ করেছে আমরা তাও জানি না। যদিও জীবিত থেকে থাকে তাহলে আর কোনোদিন ফিরে আসবো কিনা তা বলতে পারা অসম্ভব। এই বলে সে চলে যায়। আর যে লোকটিকে আমার সাথে যেতে বলে সে শুধু আমাকে জঙ্গল পর্যন্তই পৌঁছে দেবে, আর বাকি রাস্তা আমার নিজেরই যেতে হবে।
আমার সাথে লোকটি আমার হাত থেকে ট্রাকের চাবিটি নিয়ে বলল, জঙ্গলে যাওয়া পর্যন্ত ট্রাকটি আমি চালাবো, তুমি বিশ্রাম করো, কারণ পরবর্তীতে বিশ্রামের সুযোগ পাবে কিনা তা অনিশ্চিত। এই বলে সে ট্রাকের দরজা খুলে ভিতরে ড্রাইভিং সিটে বসে পড়লো, আর আমিও তার পাশের সিটে উঠে বসে পড়লাম। সে ট্রাক স্টার্ট দিল আর চালাতে শুরু করলো। চালাতে চালাতে আমাকে কাজ বুঝিয়ে দিতে দিতে বলে, তোমাকে আগে একটি কথা বলে দেই যে এটি একটি বেআইনি কাজ। 3 মাস আগে একটি ট্রাক অন্য রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে আসে। পুলিশের ভয়ে সেটি যান চলাচলের রাস্তা দিয়ে না এনে জঙ্গলের রাস্তা দিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জঙ্গলে ঢোকার পর থেকে গাড়িটি এখনো বের করা সম্ভব হচ্ছে না। গাড়িটি যারা জঙ্গলে নিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসেনি। আর জঙ্গলের কোথায় যে ট্রাকটি আছে তা আমরা কেউই জানি না। সেই ট্রাকটিকেই তোমার খোঁজে বের করে বাইরে আনতে হবে। তার কথার মাঝখানে আমি তাকে থামিয়ে দিয়ে, এমনও তো হতে পারে যে যারা ওই ট্রাকটি জঙ্গলে নিয়ে গিয়েছিল তারা অন্য কোথাও ট্রাক নিয়ে পালিয়ে গেছে। সে বলল, এরকম হওয়ার কোনো সুযোগ নেই, কারণ নিজেই যে জায়গা দিয়ে ট্রাক বের করা যেতে পারে সেই রাস্তার মাথায় আমাদের লোক পাহারারত আছে, যাতে করে তারা কোনোভাবে ট্রাক নিয়ে পালাতে না পারে। কিন্তু এই 3 মাস পর্যন্ত জঙ্গল থেকে কোনো ট্রাকই বাইরে আসেনি, আর না কোনো মানুষ বাইরে এসেছে। এর মানে হলো ওই ট্রাক এখনো জঙ্গলের কোনো এক জায়গায় পড়ে আছে। তুমি তো শুনেছই আমাদের 5 জন লোক 3 মাস যাবত ওই ট্রাককে আনতে গিয়ে উধাও হয়ে গেছে। তাই এবার আমাকে তোমার সাথে পাঠানো। তবে তোমার আমার সফর শুধুমাত্র জঙ্গল পর্যন্তই। জঙ্গলের ভিতরে গিয়ে কাজটি তোমাকে একাই সম্পূর্ণ করতে হবে। হয়তো তুমিও মরে যাবে অথবা উধাও হয়ে যাবে, নয়তো ট্রাক নিয়ে ফিরে আসবে। তবে তুমি যদি ট্রাক ছাড়াও জঙ্গলের ভেতর থেকে বাইরে জীবিত ফিরে আসতে পারো, অন্ততপক্ষে আমরা জানতে তো পারবো যে জঙ্গলের ভেতর কি চলছে। আমি তাকে আবারও প্রশ্ন করলাম, ওই জঙ্গলের মধ্যে এমন কি আছে? সে বলল, তা আমরা কেউই জানি না। আমি বললাম, জঙ্গলের মধ্যে কি আছে তা জানা গেলে তার মোকাবেলা করা আমার পক্ষে একটু সহজ হবে। সেখানে কি জঙ্গলি জানোয়ারের কারণে ট্রাকটি আনা সম্ভব হচ্ছে না, নাকি কোনো ডাকাত দল সেই জঙ্গলের মধ্যে বসবাস করে যারা মালামাল লুট করে নেয়? যদি জানা থাকতো তাহলে কাজটা সহজ হয়ে যেত। সে আমাকে বলল, তুমি বেশি চিন্তা করো না, তোমার কাজ শুধুমাত্র জঙ্গল থেকে ট্রাকটা বাইরে আনা, আর পরবর্তী কাজ সেগুলোর সব আমি সামাল দিয়ে নেব। জঙ্গলের ভিতরে কি হতে পারে আর তার মোকাবেলা আমি কিভাবে করব, এগুলো ভাবছিলাম আর সিটে হেলান দিয়ে শুয়ে পড়লাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমের চোখ দুটো বন্ধ হয়ে গেল টের পেলাম না। আর যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমরা এক জনমানবহীন নিস্তব্ধ জায়গায় এসে গেছি। চারপাশে উঁচু উঁচু ঘন গাছপালা দিয়ে ভরা। আমি দেখলাম আমার সাথে আসা লোকটি, যার নাম ছিল আকাশ, যে ট্রাকের জানালার সামনে বসে সিগারেট টানছে। আমার উঠে পড়া দেখে সে আমার দিকে তাকিয়ে বলল, ঘুম ঠিক মতো হয়েছে? আর কি ভাবলে, কাজটি কি করবে? না করতে চাইলে বলো, এখনো সময় আছে। আর যদি করতে চাও তাহলে ট্রাকের মধ্যে তোমার প্রয়োজনীয় আর সবকিছু ব্যবস্থা করে রাখা আছে। আমি শান্তভাবে তাকে বললাম, কাজটি আমি করব, কিন্তু তার আগে আমাকে এই জঙ্গল সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। আমার কাছ থেকে এই কথা শুনে আকাশ কিছুক্ষণ চেয়ে রইল, আর পরে বলল, খুব চমৎকার একটি পরিকল্পনা। এখান থেকে সামনে একটি গ্রাম আছে, তারপর আমরা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। জঙ্গলের বাহিরের রাস্তা দিয়ে সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা সময় লাগলো। তাহলে চিন্তা করো, ট্রাক দিয়ে যদি সেই জঙ্গলের আশপাশের গ্রামে যেতে আধা ঘন্টা লাগে, তাহলে ওই জঙ্গলটি কত বড় হবে। তারপর গ্রামে পৌঁছে গেলে আমি আকাশকে বললাম, তুমি এখানে ট্রাকেই থাকো, আমি গ্রামের ভেতরে গিয়ে কিছু লোকের সাথে কথা বলে আসি। তারপর গ্রামের ভেতরে চলে গেলাম, আর সেখানে গিয়ে কিছু লোকের সাথেও কথা বললাম। তারা আমাকে জানালো যে এই গ্রামে একজন বৃদ্ধ লোক থাকে, যার নাম মুজাহিদ শেখ, যে কোনো এক সময় গ্রামের চেয়ারম্যান ছিল। সে ওই জঙ্গলের ভেতর অনেকবার গিয়েছে, কারণ তার শিকার করতে ভালো লাগতো। তাই জঙ্গলে সে অনেকবার শিকার করতে গিয়েছে, আর পুরো গ্রামে সেই জঙ্গল সম্পর্কে ভালো ধারণা রাখে। তাই এবার আমি তাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তার বাড়িতে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায়। গিয়ে দেখি তিনি তার পোষা প্রাণীদের খাবার খাওয়াচ্ছিলেন। তারপর আমি তার কাছে গিয়ে কথাবার্তা শুরু করি, আর এক সময় জানতে পারি যে সে জঙ্গল সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান রাখেন, আর অনেকবার জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন, তবে কখনোই জঙ্গলের একেবারে গভীরে যাননি। এমনকি গ্রামের অন্যান্য কেউই কখনোই জঙ্গলের গভীরে যাওয়ার চেষ্টা করেনি। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সবাই যেত। তাদের গ্রামটি জঙ্গল থেকে বেশ দূরে ছিল, আর অত একটা উন্নত ছিল না। গ্রামের সকলের যদিও কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু তারপরেও তাদের জীবিকার অন্যতম উৎস ওই জঙ্গলটি ছিল। সেইখান থেকে কাঠ এবং নানা রকমের পশু শিকার করত গ্রামের লোকেরা, যা দ্বারা তাদের জীবিকা অনেকটা সহজ হয়ে যেত। তাই গ্রামের সবাই জঙ্গলটিকে সম্মান করত। তবে গ্রামের সবাই জানতো যে এই জঙ্গলের একদম গভীরে কোনো একটা জিনিস আছে, যেটা খুবই ভয়ঙ্কর। কিন্তু সেই জিনিসটার রহস্য তাদের কারোই জানা ছিল না। আর যতই খোঁজ খবর নিয়েছিলাম, তাতে একটি কথা একেবারে স্পষ্ট গিয়েছিল যে ট্রাকটি জঙ্গলের একদম গভীরে কোথাও আছে। কারণ জঙ্গলের সামনের দিকে বা সীমানার কাছাকাছি
কোনো জায়গায় থাকলে গ্রামের মানুষের চোখে ট্রাকটি অবশ্যই আসতো, কিন্তু তারা কেউই ট্রাক সম্পর্কে কিছু জানে না। সবকিছু শুনে আমি মুজাহিদ সাহেবকে বললাম আমার সাথে জঙ্গলে যেতে। তিনি আমার প্রস্তাব শুনে কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে রইলেন, আর পরে রাজি হয়ে গেলেন। আসলে মানুষের এক এক ধরনের নেশা থাকে, আর তার নেশা ছিল গভীর জঙ্গলে শিকার করা, যা তিনি অনেক বছর যাবৎ করতে পারেননি, আর এখন আবার সুযোগ পেয়েছেন, তাই তিনি রাজি হয়ে যান। আর আমাকে বলেন কাল ভোরে সূর্যের আলো ওঠার আগেই ওই জঙ্গলের কাঁচা রাস্তায় উপস্থিত থাকতে। আমি ঠিক আছে বলে তার থেকে বিদায় নিয়ে আকাশের কাছে চলে যাই আর ওকে সমস্ত কিছু বলি। কিন্তু আমরা মোটেও বুঝতে পারিনি যে আমাদের এই সিদ্ধান্ত আমাদের কোনো বিপদের দিকে বয়ে নিয়ে যাচ্ছে। জানলে হয়তো আর জঙ্গলের ভেতরে যেতাম না, যাওয়ার আগেই যে যার প্রাণ বাঁচিয়ে ফিরে আসতাম। মুজাহিদ সাহেব জঙ্গলে প্রায় সময় শিকারের পাশাপাশি গ্রামের হারিয়ে যাওয়া লোকজনদের খুঁজে বের করে পরিবারের কাছে দিয়ে যেতেন, তাই গ্রামের লোকেরাও তাকে খুব সম্মান করত। তার বাড়িটা ছিল জঙ্গলের সবচাইতে কাছের বাড়ি। তিনি তার বাবার কাছ থেকে শিকার করার কলাকৌশল শিখেছিল। তার বাবা তাকে প্রায় সময় জঙ্গলে শিকার করা শেখাতে নিয়ে আসতেন। তিনি ছাড়াও অন্যান্য লোকের জঙ্গলে শিকার করতে আসতো, তবে একটি সীমানা পর্যন্ত জঙ্গলের ভেতরে যেত, আর যারা বেশি বড় শিকার করতে চাইতো তাদেরকে জঙ্গলের আরেকটু গভীরে যেতে হতো। কিন্তু জঙ্গলের একদম গভীরে আজ পর্যন্ত কেউ যায়নি, কারণ সেখানে যাওয়াটা যতটা ভয়ঙ্কর ততটাই বিপজ্জনক। পরদিন সকালে আমি আমার প্রয়োজন অনুসারে একটি ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে নেই। জিনিসপত্রগুলোর মধ্যে একটি রাইফেলও ছিল। তারপর কথা অনুযায়ী ভোরের আলো ফোটার আগে জঙ্গলের সেই কাঁচা রাস্তায় চলে যাই। সেখানে গিয়ে দেখি মুজাহিদ সাহেব আরও 2 জন লোককে নিয়ে পিঠে কিছু ব্যাগ বোঝাই করে সেখানে উপস্থিত। তাদের পিঠেও ব্যাগ ছিল, বড় বড় বন্দুক, ধারালো ছুরি আর হাতে মশাল। মুজাহিদ সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, জঙ্গলের ভিতরে যাওয়াটা খুবই বিপজ্জনক, আর তোমার ট্রাকটা যদি জঙ্গলের শেষ সীমানার কাছাকাছি কোথাও থাকতো তাহলে গ্রামের লোকেরা অবশ্যই সেটা দেখত। কিন্তু যেহেতু কেউ ট্রাকটি দেখেনি, এর মানে স্পষ্ট যে ট্রাকটি জঙ্গলের একদম গভীরে আছে, আর বড় শিকার করতে হলে জঙ্গলের ভেতরেই যেতে হয়। কখনো কখনো ভালো শিকার পাওয়ার জন্য 2-3 দিন পর্যন্ত জঙ্গলের ভেতরে কাটিয়ে দিতে হয়। আমি তার কথাগুলোতে হাস্যচক ভাবে শুধু মাথা নেড়ে যাচ্ছিলাম, আর তিনি তার কথা চালিয়ে যাচ্ছিলেন। বলছিলেন, জঙ্গলে অনেক অজানা এবং বিপজ্জনক জিনিস থাকে, তুমি কল্পনাও করতে পারবে না যে কখন তোমার সামনে কি এসে দাঁড়াবে, আর তা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। আমরা যেমন শিকার করার জন্য গভীর জঙ্গলে যাই, ঠিক তেমনি ওই জিনিসগুলোর সীমানার মধ্যে ঢুকলে আমরাও তখন তাদের শিকারে পরিণত হয়ে যাই। আর সমস্ত শিকারী তার নিজ সীমানার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শিকারী। তোমার জন্য এটা ভালোই হয়েছে, যদি তোমার ট্রাকটা পেয়ে যাই তাহলে সেই ট্রাকে করেই জঙ্গল থেকে বাইরে ফিরে আসব। আমার জন্য এই সমস্ত জিনিসগুলো একদম নতুন ছিল। জঙ্গলের উঁচু উঁচু ঘন বড় বড় গাছ, থমথমে পরিবেশ, হিংস্র পশুতে ভরা, আবার অজানা শক্তির উপস্থিতি, সবকিছুই নতুন। তারপর আমরা আল্লাহর নাম নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি। তখনও ভোরের আলো ফোটেনি, আর জঙ্গলের সীমানার শুরুর দিকে পৌঁছে যাই। আস্তে আস্তে সূর্যের আলো প্রকাশ পেতে পেতে যখন সম্পূর্ণ প্রকাশিত হয়ে যায়, তখন আমরা পা রাখি জঙ্গলের ভেতরের অংশের শুরুর দিকে। আর এভাবে জঙ্গলের গভীর অংশে যাওয়া আমাদের সফর শুরু হয়ে যায়। মুজাহিদ সাহেব ভালো করেই জানতেন যে জঙ্গলের গভীরে যাওয়ার জন্য সকালের সময়টা সবচাইতে বেশি ভালো, তাই হয়তো তিনি আমাদেরকে ভোরের আলো ফোটার আগেই জঙ্গলের সামনে আসতে বলেন। তারপর একটানা 3 থেকে 4 ঘন্টা হাঁটার পর মুজাহিদ সাহেব আমাদের সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য থামতে বললেন। তার এই কথা শুনে আমি যেন মনে স্বস্তি পেলাম, কারণ প্রায় 4 ঘন্টা ধরে একটানা হাঁটতে হাঁটতে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। যদিও জঙ্গলের পরিবেশটা ছিল ঠান্ডা আর নিরিবিলি, কিন্তু তার উঁচু নিচু আর পাথর, কঙ্কর ও ছোট বড় গর্ত বলা পথ খুবই ক্লান্তদায়ক ছিল। আমরা তখন জঙ্গলের মাঝখানে বিশ্রাম করার জন্য বসে পড়ি, আর সেখানে বসেই খাবার খেয়ে নেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে যে যার মতো এই দিক সেই দিকের কথাবার্তা বলে গল্পগুজব শুরু করে। প্রায় 1 ঘন্টার মতো বিশ্রাম নেওয়ার পর আমরা আবার উঠে পড়ি সফরের জন্য। জঙ্গলের এত গভীরে আসার পরেও ট্রাকের কোনো নামগন্ধ পাওয়া গেল না। তারপর আমরা হাঁটতে হাঁটতে আরও 3-4-5 ঘন্টা অতিক্রম করি, আর এমন সময় মুজাহিদ সাহেব আমাদেরকে থামার ইঙ্গিত দেন, কারণ সে রাতের ক্যাম্প বানানোর জন্য একটি উপযুক্ত জায়গা দেখতে পেয়েছিলেন। তারপর আমাদের সকলকে উদ্দেশ্য করে বললেন, আমাদের হয়তো আজ রাত জঙ্গলে এখানেই কাটাতে হবে, কারণ আমরা জঙ্গলের ভেতরে আসার পরেও তার ট্রাকের কোনো সন্ধান পাইনি, তাই আমাদেরকে আরও ভেতরে যেতে হবে। তবে আজ আর নয়, কারণ রাত হয়ে আসছে, আবার সকালে সফর করতে হবে, তাই আজ রাতটুকু এখানে কাটাবো। মুজাহিদ সাহেব ক্যাম্পিংয়ের জন্য যে জায়গাটি নির্বাচন করেছিলেন সেটি একটি ছোট্ট সমতল ভূমি ছিল, আর সে ভূমিটির পাশ ঘেঁষেই ছোট্ট একটি পানির ধারা বয়ে গিয়েছিল, যা ক্যাম্পিংয়ের জন্য একেবারে উপযুক্ত জায়গা ছিল। মুজাহিদ সাহেব তার দুঃসঙ্গীত নিয়ে টেন্ট বানাতে শুরু করে, আর আমাকে আশপাশ থেকে লাকড়ি কুড়িয়ে আনার দায়িত্ব দেন।
যাতে রাতভর আমরা সেই লাভলি ক্যাম্পের সামনে জ্বালিয়ে হিংস্র পশুদের আক্রমণ থেকে বাঁচতে পারি। তারা তাদের কাজে লেগে পড়ে আর আমিও লাকড়ি সংগ্রহ করতে আশেপাশের দিকটায় চলে যাই। সময়টা তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমি লাকড়ি সংগ্রহ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে বারবার ডাকছে। কণ্ঠস্বরটি ছিল একজন মহিলার। আমি খুবই অবাক হয়ে যাই, কারণ আমরা সবাই তো পুরুষ ছিলাম, আমাদের সাথে কোনো মহিলা আসেনি। তাহলে এই মেয়েলি কণ্ঠ কার, আর সে আমার নাম কিভাবে জানে? আমি এই ব্যাপারটি থেকে নিজের মনোযোগ সরিয়ে আস্তে আস্তে ক্যাম্পিংয়ের জায়গার দিকে যেতে শুরু করি। আমার মনে ভয় হচ্ছিল, ইচ্ছা করছিল জোরে একটা দৌড় দিয়ে ক্যাম্পের সামনে চলে যাই। কিন্তু মুজাহিদ সাহেব বলেছিলেন এই ভয়ঙ্কর জায়গাগুলোতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ না করতে যার দ্বারা বিপদ আমাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার হলেও গলায় চেপে বসে। তাই দৌড় না দিয়ে আস্তে আস্তে ক্যাম্পের দিকে যেতে থাকলাম। আর যখনই ক্যাম্পে পৌঁছে যাই তখন সবার আগে মুজাহিদ সাহেবের কাছে চলে যাই। তাকে দেখে আমার মনে হলো আমার চেহারার ভঙ্গি দেখে তিনি বুঝতে পেরেছেন যে আমার সাথে কিছু একটা খারাপ ঘটেছে, যে কিনা তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করতে যাবেন। তার আগেই আমি তাকে আমার সাথে ঘটা ওই ভুতুড়ে ঘটনাটির কথা বিস্তারিতভাবে বলি। আমার কথা শুনে তার চেহারার মধ্যে ভয় আর চিন্তা রেখা স্পষ্ট ফুটে উঠতে লক্ষ্য করি। তিনি কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বাকি দুজনকে ডেকে ঘটনাটি জানালেন। কারণ তার মতে এরকম বিপজ্জনক জায়গায় ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো একে অপর থেকে গোপন করা ঠিক নয়। কারণ এমন জায়গায় যে কোনো অনাকাঙ্ক্ষিত আওয়াজ বা ঘটনা ভয়ঙ্কর বিপদের সংকেত হতে পারে। তাই তিনি সবাইকে বিষয়টি জানিয়ে দিলেন। সমস্ত কিছু শোনার পর তারা এই বিষয়টিকে একটি আগত ভয়ঙ্কর বিপদের সংকেত হিসেবে ধরে নিলেন আর একে অপরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে যত দ্রুত সম্ভব আমাদের সবাইকে এই জঙ্গল ছেড়ে দিতে হবে। কিন্তু যেহেতু রাত হয়ে এসেছিল আর জঙ্গল হওয়ার কারণে পরিবেশটা সাধারণের চাইতে বেশি বিদঘুটে কালো ছিল, তাই আবার পরামর্শ করে সিদ্ধান্ত চূড়ান্ত করলেন যে আজকের রাতটা এখানেই কাটাতে হবে কোনো রকম। কারণ রাতের বেলায় এই জঙ্গলে সফর করা একদম নিরাপদ কোনো বিষয় নয়। তাই রাতটা এখানে কাটিয়ে সকালের আলো ফুটতেই আমরা সবাই জঙ্গল ছেড়ে চলে যাব। আর এই সময়ের মধ্যে কেউই এমন কোনো আচরণ বা কাণ্ড ঘটাবো না যা আমাদের জন্য বড় বিপদ বয়ে আনবে। তারপর চারজনে মিলে তাড়াতাড়ি টেস্ট তৈরির কাজ শেষ করি আর পাশের একটি বড় গাছে উঠে যাতে বসে আশপাশটা পাহারা দেয়া যায় সে ব্যবস্থা করি। ধীরে ধীরে রাতের কালো অন্ধকার সম্পূর্ণ জঙ্গলের এক এক ইঞ্চিতে ঢেকে ফেলে। সম্পূর্ণ জঙ্গলে পিনপতন নীরবতা বিরাজ করছে। চারিদিকে থমথমে হয়ে গেছে। পরিবেশটা দেখে এখন কেমন যেন গা ছমছম করছে। অজানা এক ভয় মনে উকি মারছে। এমন সময় আমরা জঙ্গলের চারপাশ থেকে নানান ধরনের পোকামাকড় আর পশুর অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমরা সবাই ক্যাম্পের সামনে জ্বালানো আগুনের কাছে বসেছিলাম। আমি ছাড়া বাকি তিনজনকে দেখে মনে হচ্ছিল না যে তারা এত একটা ভয় পাচ্ছে। হয়তো অজানা ভয় আমাকে একাই গ্রাস করছে। কিন্তু ক্যাম্পের সামনে জ্বলন্ত আগুনটা আমার মনে সাহস সঞ্চার করছিল। রাত তখন আনুমানিক 9টা কি 9:30 বেজেছিল। ইতিমধ্যে মুজাহিদ সাহেব একটি সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকে এক এক করে 2 ঘন্টার জন্য গাছে উঠে চারপাশ পাহারা দেবে। কিন্তু আমাকে পাহারা দিতে হবে না, কারণ না আমি জানতাম শিকার করতে আর নাই জানতাম জঙ্গলের হাবভাব সম্পর্কে। তাই তারা কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছিলেন না। যেহেতু আমাকে এই দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছিল, তাই আমার জন্য এটি একটি স্বস্তির ব্যাপার ছিল। মুজাহিদ সাহেবের দায়িত্বটি ছিল তৃতীয়বারের, অর্থাৎ প্রথম 2 জন পাহারা শেষ করলে 3য় নম্বরের সে পাহারা দেবে। আর ইতিমধ্যে একজন পাহারা দেওয়ার জন্য গাছে উঠে পড়েছিল। জীবনের প্রথম জঙ্গলের মধ্যে উঁচু নিচু বন্ধুর পথ চলার কারণে আমি প্রচণ্ড রকমের ক্লান্ত ছিলাম। জঙ্গলের পরিবেশটা যদিও ছিল খুবই বেশি কালো বিদঘুটে আর ভয়ঙ্কর, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা স্নিগ্ধ। যে কোনো ক্লান্ত ব্যক্তি খুব সহজেই এরকম আবহাওয়ায় ঘুমিয়ে পড়বে। আমারও চোখ লেগে আসতে দেরি হলো না, মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। হঠাৎ ঠান্ডার কারণে আমার শরীর কাঁপতে শুরু করে। কাঁপতে কাঁপতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথেই আমার কলিজা কেঁপে ওঠে, কারণ আমি দেখলাম জঙ্গলের ঠিক মাঝখানে নিস্তব্ধ ভয়ঙ্কর জায়গায় আমি একা দাঁড়িয়ে আছি। আমার আশেপাশে আমার সঙ্গীরা কেউ নেই। আমি সম্পূর্ণ একা। চারিদিক বিদঘুটে কালো অন্ধকার, যেন কালো রং কেউ হার মানিয়ে ফেলবে। চাঁদের আলোতে অস্পষ্ট আর ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল সবকিছু। আমি খেয়াল করলাম আমার থেকে কিছুটা দূরে একটি পুকুর। ট্রাকটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে, আর ট্রাকের পাশেই পানির ওপরে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি। সাদা ছেঁড়া একটি কাপড় পরা, চুলগুলো এলোমেলো, রোগা পাতলা স্বাস্থ্য, কিন্তু অস্বাভাবিক লম্বা ছিল তার হাত আর পাগুলো, যেন একটি বিশাল গাছের আকৃতির সমান। তার ঠোঁটগুলোয় মনে হচ্ছিল 2 কান পর্যন্ত গিয়ে ঠেকেছে। এই দৃশ্য দেখে আমার শরীর আরো বেশি কাঁপতে শুরু করে। বুঝে উঠতে পারি না যে তার ভয় কাঁপছে নাকি ঠান্ডায়।
এমন সময় হঠাৎ সে পানি থেকে লাফ দিয়ে এক গাছের উপরে চলে যাচ্ছিল আর বিভৎস ঠোঁট দুটি ফাঁক করে জঘন্যভাবে হাসছিল। এমন দৃশ্য দেখে ভয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছিল। শরীর থেকে যেন প্রাণটা বের হয়ে গেছে। নড়তে পারছি না। চোখের পলকে ওই অশরীরীটা এক গাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছিল আর মনে হলো এবার আমার ওপরে সে লাফ দেবে। ভয় আর আতঙ্কে আমার চোখ দুটি বন্ধ হয়ে এলো। চোখ বন্ধ হতেই আমি অনুভব করতে পারলাম আমার চোখের সামনে খুবই জমকালো একটি আলো উপস্থিত হয়েছে। আর সেই আলো আসার সাথে সাথেই ছায়ামূর্তিটি আর্তনাদ করতে শুরু করে। আমি চোখ খুলি, কিন্তু তার পাশে এত তীব্র আলো ছিল যে আমার চোখ যেন ঝলসে যাবে। কিছুই দেখতে পারছিলাম না। আতঙ্ক আর সহ্য করতে না পেরে হঠাৎ আমি চোখ খুললাম আর নিজেকে নিজের জায়গাতে পেলাম যেখানে ঘুমিয়েছিলাম। অর্থাৎ এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্ন কি অনুভব করা যায় নাকি? সেগুলো তো আমি অনুভব করতে পারছিলাম। ঘুম থেকে ওঠার পরেও আমার শরীর কাঁপছিল আর ঠান্ডার মধ্যেও অঝরে ঘামছিলাম। আমার নিঃশ্বাস ভুলে গিয়েছিল আর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভব হচ্ছিল। উঠে দেখলাম মুজাহিদ সাহেব পাহারা দিচ্ছেন। আমাকে আতঙ্কে দেখে তিনি গাছ থেকে নেমে আমার কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি তাকে জানালাম আমি একটি দুঃস্বপ্ন দেখেছি আর স্বপ্নে আমি যা যা দেখেছিলাম তা বিস্তারিতভাবে তাকে জানাই। আমার স্বপ্নের কথা শুনে তিনি আরও বেশি দুশ্চিন্তায়, কারণ এটি কোনো দুঃস্বপ্ন ছিল না, বরং বিপদের সংকেত ছিল। তিনি তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে একটি ছুরি বের করলেন। ছুরিটি অদ্ভুত এক ভাষায় কিছু মন্ত্রের মতো লেখা ছিল। তিনি ছুরিটি মুখের সামনে নিয়ে আরও কিছু বের করে পড়ে 2 হাত দিয়ে চেপে ধরলেন আর হাওয়ার মধ্যে একটি ক্রস চিহ্ন এঁকে সেই প্রশ্নের মধ্যে ছুরিটিকে বেঁধলেন, যেন কোনো মানুষ অন্য একজন মানুষের বুকে ছুরি বেঁধে দেয় ঠিক সেভাবে। এমন সময় হঠাৎ করে একটি মহিলার ভয়ঙ্কর চিৎকার শব্দ শোনা গেল। সেই শব্দটি একেবারে হুবহু আমার স্বপ্নে দেখা মহিলার কণ্ঠের সাথে মিলে যাচ্ছিল। আর ওই চিৎকারের বিকট আওয়াজে অন্য 2 জন সঙ্গীও ঘুম থেকে উঠে গেল। মুজাহিদ সাহেবও আতঙ্কিত হয়ে ওই চিৎকারটা শান্ত হওয়ার পর আমরা আমাদের টেন্টের আশপাশে বড় গাছগুলোতে কিছু একটা লাফালাফির মতো শব্দ শুনতে পাই। অন্যান্য শিকারীরা বুঝতে পারলেন না যে এটি কিসের শব্দ হচ্ছে। আমরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। মুজাহিদ সাহেব হয়তো আন্দাজ করতে পেরেছিলেন যে এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং অশুভ শক্তির উপস্থিতির লক্ষণ। আমার ভয়ের কোনো সীমা ছিল না। এতক্ষণ নীরব থাকা জঙ্গলটি অদ্ভুত কিছুর উপস্থিতি আর ভয়ঙ্কর শব্দের কারণে খুব বিভৎস এক পরিবেশে পরিণত হয়ে গেল। মুজাহিদ সাহেব আর 2 সঙ্গী তাদের টর্চের লাইটগুলো গাছের দিকে মেরে কিসের আওয়াজ আসছে তা দেখার চেষ্টা করছিলেন। একসময় তাদের লাইটের আলো গিয়ে পড়ে একটি গাছের একদম উপরে, আর সেই আলোতে আমরা সবাই দেখতে পাই একটি অশরীরী সেখানে বসে আছে। তাকে ঠিক সেই রকম দেখা যাচ্ছিল যেমনটা আমি স্বপ্নে একটি মহিলাকে দেখেছিলাম। রোগা পাতলা শরীর, হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর পরনে সাদা ছেঁড়া কাপড়। ঠোঁট দুটি 2 কানে গিয়ে ঠেকেছে। কিছুক্ষণের জন্য ভয়ে আমরা সবাই জমে গেলাম, কিন্তু পরক্ষণেই মুজাহিদ সাহেব তার রাইফেলটি উঠিয়ে সেই অশরীরের দিকে একটি গুলি ছোড়েন আর গাছ থেকে কিছু একটা ভাপ করে মাটিতে পড়ার শব্দ আসে। মুজাহিদ সাহেব তার টর্চটা সেই দিকে মাটির উপর মারেন, কিন্তু সেখানে কিছুই ছিল না। গাছের উপরে আলো মেরে দেখেন সেখানেও কিছুই নেই। এবার ভয় আমাদের সবাইকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। সবার শরীরে রক্ত হিম হয়ে যাচ্ছিল, হাত পা অসাড় হয়ে আসছিল। অনুভব শক্তি যেন হারিয়ে ফেলেছি সবাই। অনেকক্ষণ মূর্তির মতো থেকে একজন সঙ্গী কাঁপতে কাঁপতে মুজাহিদ সাহেবকে জিজ্ঞাসা করলো এটা কি ছিল, আদৌ কি এটি কোনো পশু পাখির জাতের মধ্যে পড়ে? মুজাহিদ সাহেব বললেন আমি নিজেও জানি না এটি কি ছিল। আমার এত বছরের শিকারী জীবনের অভিজ্ঞতায় আমি এরকম অদ্ভুত কিছু এর আগে আর কখনোই দেখিনি। সবাই এক সমান ভীত হয়েছিলাম আর সিদ্ধান্ত নেই যে সকালের আলো ফোটা পর্যন্ত কেউ 2 চোখের পাতা এক করব না। বাঁচতে হলে অবশ্যই জাগতে হবে। তারপর রাতভর পেঁচার মতো সবাই জেগে বসে থাকে। সামান্য শব্দ আসলেও ভয়ে একাকার হয়ে যায়। তারপর কোনো রকম সেই রাতটি কাটে আর ভোরের আলো ফুটতে শুরু করে। ভোরের আলো ফুটতেই আমরা আর একদণ্ড দেরি না করে ক্লান্ত শরীর নিয়েই জঙ্গল থেকে বাহির হওয়ার জন্য রওনা দিই। 2 ঘন্টা প্রায় হাঁটার পর মুজাহিদ সাহেব আমাদেরকে বলেন একটু বিশ্রাম করে নিতে। বিশ্রাম করতে করতে আমরা সবাই লক্ষ্য করলাম মুজাহিদ সাহেবের মুখে এক অজানা চিন্তা। সে ভালো করে আশপাশের এলাকা আর পরিবেশটা দেখছিল। মনে হচ্ছিল খুব গভীর এক ভাবনায় পড়ে গেছেন। আমরা তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি হতাশার কণ্ঠে বলেন আমার মনে হয় আমি রাস্তা হারিয়ে ফেলেছি। কারণ জঙ্গলে ঢোকার সময় আমি যে চিহ্নগুলো গাছের মধ্যে ছেড়ে গিয়েছিলাম সেগুলো এখন আমি আর দেখতে পারছি না। আমাদের জঙ্গল থেকে বাহির হওয়ার রাস্তা মনে নেই, ব্যাপারটি এমন না, কিন্তু আমার মনে হচ্ছে কেমন যেন বারবার আমরা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছি, যেন গোল গোল একটি জায়গায় বারবার ঘুরছি। তাই এই কথা শুনে আমাদের পিলে চমকে উঠল। ভয় আমাদের বাঁচা যে নতুন আশাতে ফিরে পেয়েছিলাম সেটি যেন বিলীন হয়ে যাচ্ছিল আবার। তিনি বললেন আমাদের আবার চেষ্টা করা দরকার।
তাই সবাই আবার উঠে হাঁটতে শুরু করলো। প্রায় 2 ঘন্টা পার হওয়ার পর আমরা আবার আমাদের টেন্টের জায়গায় ফিরে আসি। এটা দেখে আমাদের সবার মাথাটা যেন ঘুরে যায়। ভয় আবার একই অবস্থা। আমরা মুজাহিদ সাহেবকে বলি, আজকের রাতটা এখানে কাটিয়ে দিলে হয় না? তিনি আমাদেরকে বললেন, না, তুমি স্বপ্নে যে অশরীরকে দেখেছো সে শুধু স্বপ্নে নয়, বরং বাস্তবেও আছে। আর এখন তো তাকে আমরা হামলা করেছি। সে আমাদের বাসস্থানের খবর জানে যে আমরা কোথায় থাকি, তাই এখানে আমরা একদমই থাকতে পারবো না। আমাদের এই জায়গা ছাড়া উচিত। তখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছিল। আমি একটু ভয়ে আর সাহস নিয়ে বললাম, আর আমরা যেই ট্রাকটা খুঁজতে এসেছিলাম সেই ট্রাকটার কি হবে? মুজাহিদ সাহেব আমাকে 4-5টা দেখার ইশারা দিলেন আর বললেন, ওই জঙ্গলটা দেখছো? যদিও তুমি তোমার ট্রাক পেয়ে যাও, তাহলে কি মনে করো যে এইখান থেকে ট্রাক নিয়ে সহজে বের হতে পারবে? প্রাণ নিয়ে বের হতে পারলে তো ট্রাক পাবে। বোঝার চেষ্টা করো, যদি মাথা থাকে তাহলে পাগড়ি পরতে পারবে, কিন্তু যদি মাথা না থাকে তাহলে পাগড়ি কোথায় পড়বে? মুজাহিদ সাহেবের কথাটি একদম ঠিক ছিল। তারপর আমরা আবারও চলতে থাকি। চলতে চলতে সন্ধ্যা নেমে আসে, কিন্তু এই জঙ্গল থেকে জীবিত বাইরে যাওয়ার কোনো উপায় রূপান্তর খুঁজে পাই না। একসময় সবাই নিরাশ হয়ে বসে পড়লাম। কারো মধ্যে আর কোনো আশা নেই। যে যার মতো বসে আল্লাহ তাআলাকে ডাকতে থাকলাম আর সবাই কাঁদছিলাম। এমন সময় আমাদের সঙ্গীদের মধ্যে একজন বলে ওঠে, সে নাকি জ্বলন্ত কাঠের গন্ধ পাচ্ছে। মুজাহিদ সাহেব তাড়াতাড়ি সেই গন্ধ শোকার চেষ্টা করেন আর তৎক্ষণাৎ আমাদের সবাইকে নিয়ে ওই ঘ্রাণ অনুসরণ করে এগোতে শুরু করেন। কারণ আমরা ভাবছিলাম হয়তো অন্য কোনো শিকারী আমাদের আশেপাশে আছে, যে রাতে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে আর আগুন জ্বালিয়েছে। হয়তো সে একা নয়, অন্য কোনো মানুষও তার সাথে থাকতে পারে। তাই দ্রুত গতিতে আমরা সেই গন্ধকে অনুসরণ করে এগোতে লাগলাম। প্রায় 10-15 মিটার এগোলে পরেই আমরা দেখতে পেলাম একটি বাঁশঝাড়ের সামনে ছোট্ট ঝুপড়ির মতো তাঁবুর নিচে একটি লোক। তাকে দেখে আমরা খুব অবাক হলাম, কারণ সে দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল আর তার শরীর থেকে খুবই মিষ্টি গন্ধ বের হচ্ছিল। তাকে দেখে আমাদের সবার মনে অদ্ভুত শান্তি লাগতে শুরু করে। সে চোখ বুজে ওই তার নিচে বসে কিছু একটা করছিল। মুজাহিদ সাহেব তাড়াতাড়ি তার কাছে গেলেন আর নগ্ন কণ্ঠে সালাম দিলেন। তাকে দেখে আমরাও সালাম দিলাম। কিছুক্ষণ পর ওই ব্যক্তি চোখ খুলল। তার পরনে সাদা ধবধবে একটি পাঞ্জাবি ছিল। অসম্ভব সুন্দর নুরানি চেহারা। খুব ভালোবাসার কণ্ঠে তিনি আমাদের সালামের উত্তর দিলেন। আর আমাদের কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, চিন্তা করো না, আজ রাতটা তোমরা সবাই আমার সাথে কাটাও। সকালে আমি তোমাদেরকে জঙ্গলের বাইরে দিয়ে আসব। তার কথা শুনে আমাদের চোখ কপালে উঠে গেল, কারণ আমরা তো এখন পর্যন্ত তাকে কিছু বলিনি। তাহলে সে কিভাবে জানলো? এই কথা শুনে মুজাহিদ সাহেব আস্তে আস্তে নম্র কণ্ঠে তাকে কাল রাতের সমস্ত ঘটনা বললেন। লোকটি মুচকি হেসে বললেন, ধৈর্য রাখো, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। তার কথাগুলো শুনে আমরা খুবই স্বস্তি অনুভব করছিলাম আর মনে হচ্ছিল সে আমাদের মনের কথাগুলো প্রকাশ করার আগেই অক্ষরে অক্ষরে বুঝে যাচ্ছে। আমরা তার কথা মতো সেখানে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিয়ে নেই আর কোনো রকম একটি টেন্ট বানিয়ে ট্রেনটির মধ্যে ঢুকে যাই। তবে আমাদের ভয় হচ্ছিল, যদি আজ রাত ও গত রাতের মতো দৃশ্য সহ্য করতে হয় তাহলে কি হবে। কিন্তু খুব ক্লান্ত হওয়ার কারণে আর ওই নুরানি চেহারাওয়ালা লোকটির অভয় পেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি, কিন্তু হঠাৎ এক বিকট হাসির শব্দে আমার ঘুম ভেঙে যায় আর আমি উঠে বসি। আমি উঠে দেখি ওই শব্দটা শুধু আমি শুনিনি, বরং সবাই শুনেছে। মুজাহিদ সাহেব সহ সকলে আমরা ভয়ে একাকার হয়ে পড়লাম। এমন সময় চারিপাশের পরিবেশে একেবারে ঘন কালো হয়ে গেল। বিকট শব্দ আসছিল হাসির, সে চেনা অশরীরের সব হাসি। মুজাহিদ সাহেব আর তার 2 সঙ্গী তৎক্ষণাৎ রাইফেল গুলিতে থেকে গুলি চলতে শুরু করে ওই অশরীরের দিকে। ওই অশরীর বিকট হাসি দিয়ে বলে, তোরা কি মনে করিস তোরা বসতে পারবি? আমি থাকতে তা কখনো সম্ভব হবে না। তোদের সবাইকে মরতে হবে। এই জঙ্গল থেকে তোদেরকে আমি বের হতে দেব না। তোরা আমার সীমানায় এসেছিস। এই কথাগুলো বারবার পরিবেশে ধ্বনিত হচ্ছিল। আমরা খেয়াল করলাম ওই নুরানি চেহারাওয়ালা লোকটার কোনো প্রতিক্রিয়া নেই। তিনি চোখ বন্ধ করে আত্তাহিয়াত স্রোতে বসে আছেন। আমরা 4 জন ছুটে তার কাছে গেলাম আর ভয়ে তাকে জড়িয়ে ধরলাম। সে আমাদের সরিয়ে দিয়ে আকাশের দিকে হাত তুলে কি যেন বিড়বিড় করে পড়তে থাকলেন। চারিদিকে পরিবেশ ক্রমশই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। এমন সময় সে উঠে দাঁড়ালেন আর চোখ মেললেন। তখন আমাদের ঠিক বরাবর সামনে 2 হাত দূরে আমরা একটি ছায়ামূর্তিকে স্পষ্ট হতে দেখছিলাম। সেই মহিলার ছায়ামূর্তি, সেই স্বপ্নে দেখা অশরীরী, যা গত রাতেও আমার জীবনের কিয়ামত করে দিয়েছিল প্রায়। নুরানি চেহারাওয়ালা লোকটা তার একদম কাছে চলে গেলেন আর খুবই আলতো কণ্ঠে বললেন, তুমি এমন সব লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ যারা তোমার কথা কিছুই জানে না। তোমার সাথে ঘটা ঘটনার মধ্যে যাদের কোনো দায় নেই। তুমি এই প্রতিহিংসা বন্ধ করো, কারণ এটি তোমাকে শুধুমাত্র বিপদের দিকে নিয়ে যাবে আর তোমার প্রতিটি কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে। তাই তুমি মহান রবকে ভয় করো। তার এই কথাগুলো বলার পর
আকস্মিকভাবে পরিবেশ একদম আগের মতো নীরব আর মনোমুগ্ধকর হতে শুরু করলো। ওই ছায়ামূর্তি নারীটি আমাদের চোখের সামনে থেকে ধীরে ধীরে উধাও হয়ে গেল। সম্পূর্ণ পরিবেশ একদম সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। আমরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম আর মহান রবের শুকরিয়া আদায় করতে শুরু করলাম। তিনি আমাদের দিকে তাকিয়ে শুধু বললেন, এখন ঘুমিয়ে যাও, সকালে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাব। এই বলে তিনি আমাদেরকে আমাদের টেন্টের মধ্যে ঢুকিয়ে নিজের ঝুপড়িতে চলে গেলেন। আমরা এবার মনের শান্তি নিয়ে একটি প্রশান্তির ঘুম দিলাম। আর সকালে যখন উঠলাম তখন আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ আমরা সেই কাঁচা রাস্তার ওপর ছিলাম যেখান থেকে সবাই একসাথে জঙ্গলের ভেতরে গিয়েছিলাম। আমাদের আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো জায়গাতেই ওই নুরানি চেহারাওয়ালা লোকটিকে আর দেখতে পেলাম না। খুব খুঁজছিলাম আশেপাশে, খুঁজতে খুঁজতে এক সময় মুজাহিদ সাহেব তাকে জঙ্গলের খুব ভেতর দেখতে পান আর আমাদেরকে ডেকে বলেন, ওই দেখো, সে ওই দেখো। এই বলে যে কিনা আমরা জঙ্গলের মধ্যে আবার পা রাখবো, ঠিক এমন সময় তিনি রাগান্বিত হয়ে আমাদের ইশারায় বললেন জঙ্গলের ভিতরে আর পা রাখতে না। মুজাহিদ সাহেব আর বুঝতে বাকি রইল না যে তিনি আর চান না আমরা জঙ্গলের সীমানায় এক পাও এগোই। ইশারা করে তিনি সেখান থেকে উধাও হয়ে গেলেন। আমরা সবাই রাস্তার মধ্যে সিজদায় পড়ে গেলাম। খুব শুকরিয়া আদায় করলাম মহান আল্লাহ তাআলার, যিনি ভয়াবহ পরিস্থিতিতে আমাদের জন্য ফেরেশতার রূপক এক অস্তিত্বকে পাঠিয়েছেন। আর কৃতজ্ঞতার স্বরূপ ওই নুরানি চেহারা বলার জন্য অনেক দোয়া করি। তারপর দ্রুত সেখান থেকে মুজাহিদ সাহেব আমাকে তার দুই সঙ্গী সহ ট্রাকের সামনে পৌঁছে দেয় আর নিজেরা নিজেদের গন্তব্যে চলে যায়। রাতে অপেক্ষারত আকাশ আমাকে দেখে খুব প্রশান্তির হাসি হাসে। আমি ট্রাকের মধ্যে গিয়ে তাকে সমস্ত ঘটনাগুলো বিস্তারিত বলি। সে আমাকে জানায় গত রাতে নাকি সে একটি নারী কণ্ঠে আওয়াজ শুনেছিল, যে আওয়াজটি তাকে বলেছিল তোর সঙ্গে আর ফিরে আসবে না, কারণ সে বিপদে পড়েছে আর তোর সাহায্য চায়, তুই জঙ্গলের ভেতরে আয়। এগুলো বলে ওই আওয়াজ থেমে যায়, কিন্তু সে ভয় পেয়ে জঙ্গলের ভিতরে যাওয়ার সাহস করে না আর এখানে আমার জন্য অপেক্ষা করতে থাকে। আনন্দে সে আমাকে আর আমি তাকে জড়িয়ে ধরি আর ওই জায়গা ছেড়ে দ্রুত ফিরে আসি। স্বপ্নে আমি যে দেখেছিলাম ট্রাকটি পানিতে ডুবে গিয়েছে, তার শুধু স্বপ্ন ছিল না, তা ছিল সত্য। তাই কাজ সম্পন্ন করতে না পারায় আমাকে আর কোনো টাকা দেওয়া হয়নি আর আমিও কিছু বলিনি। সেই থেকে আমি ট্রাক চালাতে খুব ভয় পাই। এই ছিল আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা আমি কখনোই ভুলতে পারবো না। সেই ঘটনা মনে করলে ওই দৃশ্যগুলো এখনো আমার চোখে টিভিতে দেখা ছবির মতো স্পষ্ট ভেসে ওঠে। শান্তর ছোট মামা রফিক সাহেব 2000-এর দশকের প্রথম দিকে কোনো এক সময় কলেজ জীবন শেষ করেছিলেন। তো তিনি সেই সময়টা তার মতো কাটাচ্ছিলেন, বেশ দুরন্ত ছিলেন। গ্রামে ঘোরাফেরা করতেন, মাছ ধরতেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেন, রাত বিরেতে বসে থাকতেন কোথাও গিয়ে। তো এরকম সময় তিনি কাটাচ্ছিলেন। তো তার বড় ভাই ফরিদ সাহেব, তিনি থাকতেন চট্টগ্রামে, একটা মাছের কোম্পানিতে চাকরি করতেন, মানে ট্রলারে তার কাজ ছিল। সেখানে বিভিন্ন রকমের কাজ ছিল আর কি, যে কোনো একটা পেশায় তিনি ছিলেন। তো তিনি তার ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন সেখানে। তো প্রথম দিকে রফিক রাজি না থাকলেও পরবর্তীতে তার মায়ের চাপাচাপিতে, কারণ তাদের বাবা ছিল না, তিনি রাজি হয়ে যান এবং তিনি তার ভাইয়ের ওখানে চলে যান চট্টগ্রামে। তো যাওয়ার পর তিনি সেই কাজে ঢোকেন, তার ভাই তাকে ওখানে নিয়ে যান, তার কোম্পানিতে চাকরি দেন। তো প্রথম রফিক সাহেবের কাছে একটু অস্বস্তি লাগলেও তিনি আস্তে আস্তে ওই কাজের পরিবেশের সাথে বা ওখানকার পরিবেশের সাথে মানায় নেন, কারণ তিনি জানেন যে ওখানে তাকে থাকতে হবে, কাজ করতে হবে, তার অল্টারনেটিভ নাই। তো আস্তে আস্তে ওইটাই ঠিক করে ফেলেন তিনি। তার কাজের জায়গার সাথে সখ্যতা তৈরি করেন, বন্ধু তৈরি করেন। সমুদ্রে যেতে হতো ট্রলারে করে, সেটার সাথেও তার অভ্যস্ততা হয়। তো ওরকম থাকতে থাকতে তিনি ওখানকারই মানুষ হয়ে যান প্রায়। এখানে আসা হতো খুব কম, বছরে শুধু 2 ঈদে আসতেন বাড়িতে। তো তখনও খুব বেশি সময় থাকতেন না। ঈদের ছুটিটা শেষ হলে তাড়াতাড়ি যেতে হতো, কারণ কাজে অনেক ব্যস্ততা থাকতো। আর তাদের যে ওখানকার যে ম্যানেজার, তাকে খুব পছন্দ করতো, মানে তার সে খুব রিলায়েবল একজন মানুষ ছিল আর কি। তো যাই হোক, এভাবে রফিক সাহেবের দিনকাল কাটছিল। তো তিনি একবার বাড়িতে আসেন, মানে এটা তার আসলে বাড়িতে আসার টাইম ছিল না। তার বড় ভাই কয়েকদিন আগে বাড়িতে আসছিল তাদের জায়গা জমির কিছু কাজে। তো ভাই যখন ফিরে যায় বলে যে তার মাকে দেখে আসছে যে খুব অসুস্থ, দুর্বল। বলতেছিল আর কি তাকে যে তার কাজিন সিস্টার যারা ছিল তারা দেখাশোনা করতেছে মায়ের। তো রফিক সাহেবের শুনে খুব খারাপ লাগে। আর এর মাঝে ওখানে নিম্নচাপের মতো হয়, তো এই কারণে বেশ বৃষ্টি, বাতাস এবং সমুদ্রে যাওয়া যাচ্ছে না আর কি। তো তিনি চিন্তা করলেন যে আমি এই সুযোগে ছুটি নিয়ে বাড়িতে ঘুরে আসি। তো তিনি ছুটি নিলেন, ছুটি নিয়ে বাড়িতে আসলেন আর কি। তো বাড়িতে আসার পথে তিনি ঢাকায় থামছেন। তখন ঢাকায় যখন তিনি আসছেন তখন অলরেডি দুপুর। তখন মেঘলা, আকাশ মেঘলা, মাঝে মাঝে ছিটে ফোঁটা বৃষ্টি হইতেছে।
তো তার ক্লোজ ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে দেখা করলেন, দুই বন্ধু মিলে একটু ঘোরাঘুরি করলেন, গল্পগুজব করলেন। দুপুরের পরে তারা খাওয়া দাওয়া করলেন একসাথে হোটেলে বসে। তখন অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি, মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। তো রফিক সাহেব চিন্তা করলেন যে বাড়ি যাইতে যাইতে তো অনেক লেট হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, বাড়িতে যাইতেই হবে। তো বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার পর বাসে উঠলেন। বাসে উঠে তাদের যে শহরে আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত। সেখান থেকে লাস্ট বাসটা পাইছেন তিনি তাদের গ্রামের দিকে, যেটা যায় গ্রামের যে বাস স্টেশন, ওখানে থামবে, মানে ওইটা হচ্ছে লাস্ট বাস ধরে সে যখন এসে পৌঁছাইছে গ্রামের বাস স্ট্যান্ডে, তখন অলরেডি গভীর রাত 12:30 মতো বাজে। আর তখন কেবল বৃষ্টি ছেড়ে দিছে, মানে বৃষ্টি তখন নাই, বৃষ্টি রাস্তাও পাইছিলেন, বেশ বাতাস চলতেছে। বাস থেকে নামলেন, নেমে দেখলেন যে মানুষজন সব এক একজন এক এক দিকে হাঁটা দিছে যারা ওখানে আসছে। তিনি চিন্তা করতেছিলেন তাদের গ্রামের দিকে কেউ যায় কিনা, তাহলে একসাথে হেঁটে আসবেন। আর তাদের গ্রামটা হচ্ছে বেশ গহীন গ্রাম, গ্রামে আসতে গেলে পাশে একটা এরকম খালের মতো আছে, খালের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। তার এই পাশে একেবারেই মানে বাঁশঝাড় এবং গাছগাছালিতে ভরা অন্ধকার রাস্তা। তো এটা রফিক সাহেব জানতেন, যদিও তিনি এইসব অতিলৌকিক জিনিসে খুব একটা ভয় পান না, কারণ তাকে সমুদ্রে যেতে হয় ট্রলারে করে, মাঝে মাঝে ওই দ্বীপ আছে ওখানে থামতে হয়। তিনি দেখেছেন এর আগে এরকম দ্বীপের মধ্যে আলিয়ার খেলা, মানে এরকম নড়াচড়া করতেছে আলো, উদ্ভট আলো এই বনের মধ্যে দিয়ে, ওখানে এরকম সুন্দরী গাছের বনের মতো আছে, সেখান থেকে এরকম আলোর মতো যাচ্ছে। এটা তিনি দেখছেন, এবং তিনি যখন জিজ্ঞেস করছেন সাথের মানুষদেরকে, তারা বলছে যে ওইটা খারাপ জিনিস। তো যাক, এগুলো দেখছেন উনি, তো সুতরাং তিনি এইসব ব্যাপারে ভয় একটু কম পান। তবে তাদের গ্রামের যে এই রাস্তাটা, এটা বেশ ভয়ের রাস্তা। এখানে অনেক পুরনো কবরস্থান আছে, আর একটা বাড়ি আছে। এখানে একটা খুব প্রভাবশালী লোকের বাড়ি ছিল এক সময়, তো সেই লোক এখন থাকে না, ওই বাড়ির একটা ভগ্ন দশা পড়ে আছে, এবং এইটার কোনো অ্যাকচুয়ালি মীমাংসা নাই, মানে এটা টেক ওভারও করে নাই, কিছু করে নাই কেউ, এটা ওইভাবেই আছে। তো ওই রাস্তা দিয়ে চলতে গেলে একটু মানুষ ভয় টয় পায়, পুরনো কবরস্থান আর ওইটার জন্য। তো এটাই চিন্তা করতেছিলেন তিনি, যে যদি গ্রামে যাওয়ার কাউকে পাইতেন সাথে হেঁটে যেতেন। এটাই, মানুষ মাত্রই তো একা চলতে গেলে একটু অন্যরকম লাগেই। তো কাউকেই পেলেন না, তাদের গ্রামের দিকে কেউ যাচ্ছে না। তো রফিক সাহেব হাঁটতে হাঁটতে এক সময় চলে আসলেন যে সেই রাস্তা আর কি, তাদের বাড়ি যাওয়ার যে রাস্তা। এবং তিনি যখন হেঁটে যাচ্ছেন তখন বুঝতে পারছেন যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখন শেষ। এখানে রাস্তাটা কেমন প্যাচ প্যাচা, বুঝতে পারছেন কয়েক জায়গায় যে যখন পাড়া দিচ্ছেন প্যাচ প্যাচ করতেছে এরকম। আর পাশে তো সেই খালটাও নীরব, খালের মধ্যে কোনো না আছে নৌকা, না আছে কিছু, একদম নীরবভাবে বয়ে চলতেছে খালটা। আর আকাশেও একেবারে ঘোলাটে মেঘ কতগুলো এরকম বয়ে বয়ে যাচ্ছে। তো সেগুলোর ফাঁক ফোকর দিয়ে চাঁদ বেরোয় আসতেছে, মাঝে মাঝে চাঁদের আলো পড়তেছে লেকে, আর এই ঘোলাটে মেঘেরও একটা প্রতিচ্ছবি ওই খালে পড়তেছে, খালের পানিতে। খালের পানিটাও বয়ে বয়ে যাচ্ছে এদিকে, ওই তার মধ্যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আর চাঁদের আলো যখন পড়তেছে তখন এই খালের পাশে জন্মানো গাছগুলা, সেই গাছের একটা ছায়া এসে পানিতে পড়তেছে, অদ্ভুত লাগতেছে। তো রফিক সাহেবের কাছে মনে হলো যে এই দৃশ্য আসলে অনেক দামি দৃশ্য, যেটা সমুদ্রেও দেখা যায় না। মানুষ সমুদ্র দেখতে যায় কারণ সমতলের মানুষ দূরে গিয়ে সমুদ্র দেখে, তাদের কাছে ভালো লাগে। কিন্তু আমাদের এই যে গ্রাম বাংলার যে একটা ফ্ল্যাটল্যান্ডের একটা দৃশ্য, সেটা অন্যরকম। তো এটা ভাবতে ভাবতেই রফিক সাহেব সামনে এগিয়ে যাচ্ছেন, আর তার কাছে মানে অদ্ভুত লাগতেছে, মনে হচ্ছে যে নিজের গ্রামটাকে নতুন করে দেখতেছেন, সুন্দর লাগতেছে। একেবারে নিশুতি, মানে কোনো সাড়া শব্দ নাই। তো বেশ খানিকক্ষণ তো বৃষ্টি থেমে গেছে, হঠাৎ করে ঝিঝি ডাকা শুরু করলো। মনে হলো যে ঝিঝিগুলো চুপ করেছিল, ওখানে তিনি ঢোকার সাথে সাথেই এই ঝিঝির ডাক শুরু হলো। ঝিঝি ঝিঝি ডাকতেছেন, আবার কোথাও ব্যাঙের ডাক শুনতেছেন, মানে অন্যরকম লাগতেছে রফিক সাহেবের কাছে। হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, ভয় জিনিসটা আর খুব একটা কাজ করতেছে না তার, মনে হচ্ছে যে না, খুব সুন্দরই তো লাগতেছে। তো একটা জায়গায় এসে ভয়টা একটু দানা বাঁধলো, কারণ তিনি জানেন যে এই জায়গাটা হচ্ছে সেই কবরস্থানের শুরু, সেই যে পুরনো কবরস্থান বলছে, অনেক পুরনো কবর আছে এখানে। আর সেই কবরস্থানটা কিন্তু একটু উঁচু জায়গায়, মানে এই যে রাস্তার পাড়ে যে গাছগাছালি, এটা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে খানিকটা টিলার মতো, পুরো টিলাও হবে না, খানিকটা উঁচু হয়ে একটা টিলার মতো হয়ে ওই জায়গায় উপরের দিকে কবরগুলা। এবং এই কবরগুলো এখান থেকে দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় ওখানে পাকা করা কবরগুলো, বেশিরভাগই কিন্তু পাকা করা ওইখানে। এবং সেগুলোর সামনে একটা ফলক আছে এরকম, এবং দেখতেই কেমন জানি ভৌতিক লাগে, রাস্তার থেকে দেখা যায়। আর কেউ যদি চায়
এই গাছপালার পাশ দিয়ে রাস্তা আছে, চিকন রাস্তা, ওইতে হেঁটে কবরস্থানে ওঠা যায়। মানে ওই কবরস্থানে গিয়ে ওখানে মানে কেউ জিয়ারত করতে চাইলে বা কবরস্থানে যেতে চাইলে যাইতে পারে। আর এই কবরস্থানের সীমানার পরেই কিন্তু সেই যে ওই বড় বাড়ি, যেটা নাকি এখন পরিত্যক্ত, কেউ থাকে না, পুরাপুরি একেবারে ধ্বংসপ্রাপ্ত। তো এইখানে অনেকে অনেক কথা বলে, ছোটবেলা থেকে শুনছে রফিক সাহেবরা, যে রাতের বেলা এরকম দেখছে কেউ যে এই এখানে যে গাছ আছে, গাছের উপরে 2 পা দিয়ে মাথা নিচে ঝুলায় কোন মহিলা ঝুলে আছে, চুলগুলা মাটি স্পর্শ করতেছে, এরকম অনেকে বলছে। তো এগুলো শুনতে যখন রফিক সাহেবরা ছোটবেলায় বেশ গা কাটা দিত আর কি। তো আজকে অনেকদিন পরে একলা এখানে এসে হেঁটে হেঁটে যখন যাচ্ছে, তার কাছে ওই জিনিসগুলাই মনে হচ্ছে, যে সেই ঘটনাগুলো যা যা শুনছে মানুষের কাছে, তো এগুলো মনে পড়াতে একটু অস্বস্তি লাগতেছে এবং নিজের অজান্তেই তিনি কবরস্থানের দিকে তাকাচ্ছেন ওদিকে। এবং ওই চাঁদের আলো এসে পড়ছে, যেহেতু জায়গাটা একটু উঁচু এবং কবরস্থানে ওইখানে আর গাছ নাই, ওই পাশে একটা বড় গাছ আছে কবরস্থানের ওইদিকে, সেটা বড় একটা বট গাছ, সেটা ডালপালা আবার মেলে গেছে। তো দেখা যাচ্ছে এখান থেকে চাঁদের আলোতে ওই বট গাছের ওখানে আলো পড়ছে এবং ওই নিচে একটা স্কাইলিকের মতো তৈরি হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। যেগুলো দেখতে দেখতে রফিক সাহেব হেঁটে যাচ্ছে। তার রাস্তা হচ্ছে সোজা, তিনি সোজা হেঁটে গিয়ে এই জায়গাটা পার হতে পারলে সামনে বাঁশঝাড় আছে, তারপর এই খাল আরো বেঁকে গেছে এবং তারপরে একটা সাঁকো দিয়ে পার হইতে হবে তাকে, বাঁশের সাঁকো পার হইতে পারলেই তিনি পৌঁছাবেন তাদের বাড়িতে। তো তিনি মোটামুটি চিন্তা করে রাখছেন যে মনে মনে দোয়া পড়তে পড়তে পার হয়ে যাবেন। তার হাতে একটা এরকম শুটকির ব্যাগ আছে, শুটকি নিয়ে আসছিলেন। তার বাড়িতে যদিও অন্য কেউ শুটকি খায় না, বাট তার কাজিনরা খুব পছন্দ করে এবং তিনি আসলেই বলে শুটকি আনছে নাকি, তিনি বা তার ভাই। তো তিনি তাদের জন্য শুটকি মাছ নিয়ে আসছে আর কি। তো আসতেছে, তো এই শুটকি মাছটা হাতে থাকাতে তার কাছে আর একটু অস্বস্তি লাগতেছে, যে এই রাস্তা দিয়ে এরকম আসতেছে, এই মাছ টাছের তো অনেক গল্প এরকম শুনে, শুটকির গন্ধ তো উৎকট, যদি এটা পেঁচানো ব্যাগের মধ্যে এরকম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছেন এবং কবরস্থানটা এখনো শেষ হয় নাই, ছাড়া যাচ্ছেন। তো এই সময় তিনি শব্দ পেলেন, মনে হলো ওই কবরস্থানে কেউ মানে কোদাল মারতেছে, মাটিতে কোদাল দিয়ে যদি কেউ কোপায় ঘ্যাচ ঘ্যাচ করে। তিনি ভাবলেন যে এই রাতের বেলা কে এখানে মাটি দিয়ে কোদাল দিয়ে কোপাচ্ছে, এটা কি মানে এখানে তো কবর টবর দেয় না কেউ এখন, যতদূর তিনি জানেন, মানে তার যতটুকু জানা আছে সেখানে, যে এখানে এখন আর কেউ কবর দেয় না। তো এখানে কে মাটি কোপাচ্ছে? তো তিনি হাঁটতে হাঁটতে সামনে গেলেন, খুব কিউরিয়াসিটির থেকে তিনি কেন জানি হেঁটে একটু উঠে গেলেন, ওই যে কবরস্থানে ওখানে চিকন যে রাস্তা আছে ওঠার জন্য, ওখান দিয়ে উঠে গেলেন। খানিকটা উঠে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন ওই বট গাছের কাছে, মানে বট গাছ থেকে একটু দূরে একটা মানুষ, মনে হয় মাথার মধ্যে গামছা পেঁচানো এবং লুঙ্গি পরা, গায়ের মধ্যে কোনো জামা নাই, সে ওই কোদাল একটা উঠাচ্ছে আর মাটিতে মারতেছে, ধপ 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 করে মাটিতে পড়তেছে, ক্যাচ করে উঠতেছে, মানে মাটি উঠাচ্ছে, আবার টেনে মাটি যে উঠাচ্ছে আবার পরপর করে শব্দ হচ্ছে, এরকম খুব মানে রাতের বেলা খুব শব্দটা প্রকটভাবে মানে হচ্ছে। তো রফিক সাহেব একটু অবাক হয়ে কিছুক্ষণ তাকায় থাকলেন, চিন্তা করলেন কে এখানে, আর এই বট গাছের নিচে মাটি কাটতেছে কেন, এটা কেমন কথা, তার কাছে একটু অন্যরকম লাগলো। তো হঠাৎ করে তার মনে হলো যে যে মাটি কাটতেছে সে বুঝছে যে সে দাঁড়াইছে এখানে এসে, সে মানুষটা ঘুরে তাকাইলো তার দিকে। তো তিনি মানুষটাকে দেখতে পাচ্ছেন না, ওই বট গাছের ছায়ায় তার চেহারা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে ওই মানুষটা ওই যে গামছা মাথার মধ্যে দেয়া, লুঙ্গি পরা এবং কোদালটা থামায় তাকায় আছে তার দিকে, তিনি বুঝতে পারছেন। তো তিনি কিছুক্ষণ দাঁড়ায় থেকে কোনো কথা বললেন না, তাড়াতাড়ি যতটুকু উঠছিলেন চিকন রাস্তা দিয়ে দ্রুত নেমে গেলেন, নেমে আবার হাঁটা ধরলেন তার পথে। রফিক সাহেব চিন্তা করলেন যে ভাই এটা কে, কি ব্যাপার, আমার কাছে জানার দরকার নাই, আমি হেঁটে যাই। আরও কত কিছুই তো হয় দেশে, এরকম অনেক উল্টাপাল্টা জিনিসও হয়, শুধু অলৌকিক না লৌকিক জিনিসও হয়। তো হাঁটতে হাঁটতে তিনি দ্রুত পা চালাচ্ছেন এরকম। হঠাৎ করে শব্দ পেলেন যে তার পেছনে যে গাছগাছির মধ্যে দিয়ে মনে হচ্ছে কেমন কুই 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 শব্দ। তিনি শব্দটা ভালোই চিনেন, শিয়ালের শব্দ, মানে গ্রামে যে শিয়াল চলাফেরা করে, শিয়াল বাড়িতেও রাতের বেলা মাঝে মাঝে যে মুরগির জন্য হানা দিত, মুরগির ঘর ভেঙে ফেলতো এরকম। তো শিয়ালের যে এই শব্দটা তিনি বুঝতে পারছেন যে শিয়াল দলবদ্ধভাবে আছে, হ্যাঁ, মানে এটা আক্রমণ করার মতো একটা অবস্থা। তারা কিন্তু মনে হয় কোনো শিকার পেলে যেরকম করে। তিনি চিন্তা করলেন যে আমি একজন বড় গ্রোন মানুষ, আমারে কি শিকার করবে শিয়াল, মানে তার মধ্যে এরকম একটা কনফিডেন্সটা আছেই। তো তখন তিনি হঠাৎ করে তার পাশের যে বড় ব্যাগটা, যেটার মধ্যে তার শুটকি টুটকি রাখা, এরকম আরও টুকিটাকি জিনিস আছে কিন্তু মূলত শুটকি আর কি, এরকম রোল করে নিয়ে আসছেন। এটার তার খেয়াল হলো যে আমার তো এই ব্যাগটা আছে, এটার মধ্যে শুটকি মাছ, এগুলোর জন্যই আসতেছে নাকি। তো তিনি চিন্তা করলেন যে ওরকম যদি দেখেন তিনি ব্যাগটা ছুঁড়ে মেরে দৌড় দিবেন আর কি, এই চিন্তা করছেন, কারণ তার মানে শিয়ালের আক্রমণে পড়ারও কোনো ইচ্ছা নাই। তো তিনি আরো দ্রুত হাঁটা শুরু করলেন। তো ওই শিয়ালের শব্দ তিনি পাচ্ছেন কিন্তু শিয়াল সামনে আসতেছে না, মানে দূর থেকে কেমন করে কমিউনিকেট করতেছে নিজেদের মধ্যে, তিনি এই শব্দের সাথে পরিচিত।
তো তিনি আরো দ্রুত পা চালালেন, মানে দ্রুত, মানে পারলে দৌড়ান এরকম একটা অবস্থা, কিন্তু নিজের কাছেই যেন এখন দৌড়াইতে ইচ্ছা করতেছে না। তো চলতে চলতে দূরে এসে তিনি ওই খালের উপর দিয়ে, খালের যে একটা সরু অংশ, সেইখানে তিনি ওই যে সাঁকোটা দেখলেন, যে সাঁকো দিয়ে, বাঁশের সাঁকো দিয়ে পার হয় আর কি তাদের ওইখানে, সে সাঁকোর ওইখানে। তো তিনি সাঁকো দেখে দ্রুত সাঁকোর দিকে গেলেন, ওই সাঁকো তাকে পার হইতে হবে। তো তিনি খুব দ্রুত চলে আসছেন ওখানে, হাঁটতে হাঁটতে হাঁটতে, এবং সাঁকোর কাছে চলে আসছেন। সাঁকোর কাছে যখন চলে আসছেন, সাঁকো থেকে তার দূরত্ব আর কত 20 ফিটের মতো হবে এরকম। এই সময় তিনি দেখলেন ওই গাছগাছালিও কিন্তু ওখানে শেষ হয়ে গেছে, ওই জায়গায় এরপর ক্ষেত, মানে ওই তার ওই যে গাছগাছালি দেখছে এরপর ক্ষেত। ওইখান থেকে শিয়াল বের হয়ে আসলে একদল শিয়াল বের হয়ে আসছে, এবং এসে তার থেকে প্রায় ওই তো 7-8 ফিট দূরে কেমন একটা শব্দ করতেছে, মানে অন্যরকম শব্দ। তিনি বুঝলেন যে এগুলা খারাপ সাইন শিয়ালের। তিনি তখন খুব দ্রুত একটা দৌড় দিলেন, খুব শর্ট ডিস্টেন্স দৌড় দিলেন, শিয়ালও কয়টা দৌড় দিল তার সাথে। তিনি করলেন কি, দৌড়ায় যে ইসে উঠে পড়লেন, ওই যে সাঁকোতে উঠে পড়ছেন। সাঁকোতে উঠে তিনি 2 হাত দিয়ে ওইরকম সাঁকোর 2 পাশের বাঁশ ধরে পেছন দিকে তাকাইছেন, দেখলো যে শিয়াল দাঁড়ায় আছে সাঁকোর ওই পাশে, এবং তারপর শিয়াল ডাক শুরু করলো এখানে। এবং এই যে ডাক, একটার সাথে একটার পর একটা, মানে তারা একসাথে ডাকতেছে এবং লাইন ধরে দাঁড়ায়। খুবই অবাক কাণ্ড, এবং ভয়ে রফিক সাহেবের বুক শুকায় গেছে। তিনি কখনো এরকম ভয় পান নাই, সমুদ্রের মধ্যেও ভয় পান না এরকম। টুকিটাকি ঝড় বৃষ্টি দেখছেন, মোটামুটি ঝড় বৃষ্টি দেখছেন সমুদ্রে। তিনি ওইরকম বললাম না যে দ্বীপের মধ্যে দেখছেন যে আলো এরকম করে চলাফেরা করে, আলিয়া বলে সেটা, তো ওগুলা দেখেও তিনি এত ভয় পান নাই, আজকে যে ভয়টা লাগতেছে তার কাছে। তো তিনি ওই পিছনে কিছুক্ষণ তাকায় থেকে চিন্তা করলেন যে না, এই সাঁকোর মধ্যে তার শিয়াল উঠতে পারবে না। তিনি সামনে তাকে হাঁটা ধরলেন। তো সামনে তাকে হাঁটতে যে তিনি অবাক হয়ে দেখলেন সাঁকোর উপরে একটা মানুষ বসা, এরকম 2 পা ঝুলায় বসে আছে, এবং হাতের মধ্যে একটা বড়শি, মাছ ধরতেছে, মাথার মধ্যে গামছা পেঁচানো। তো তার কাছে খুব মানে খুব অল্প সময় মনে হলো এটা কি ওই মানুষটা যাকে দেখছে মাটি কোপাইতে, অনেকটা সিমিলার লাগতেছে। ওখানেও চাঁদের আলোতে দেখছেন। তো এইখানে মনে হচ্ছে যে গায়ের মধ্যে একটা জামা পেঁচায় রাখছে, জামাটা পরে নাই, পেঁচায় রাখছে। তো তিনি একটু অবাক হলেন যেটা কে, এবং সাঁকোর মধ্যে বসা। তো তিনি খুব চিন্তা করতে করতে যাচ্ছেন, তার হাঁটাতে কিন্তু সাঁকোটা কাঁপতেছে, এটা বাঁশের সাঁকো, এবং মানুষটা কিন্তু নড়তেছে, কিন্তু সে কোনো সাপোর্ট দিয়ে ধরে নাই, সে বড়শি ধরে আসে। তো তিনি আরেকটু সামনে আসার পর তিনি যে শোনাই কে রে এটা। তো তখন যখন তিনি কেড়ে বসে, তখন দেখলো যে ওই মানুষটা উঠে গেল, এবং ওই বাঁশ হাত দিয়ে ধরে সে উঠে দাঁড়ালো সাঁকোর উপরে, হাঁটা ধরলো, তিনি যেদিকে যাবেন সেই পথে হেঁটে যাচ্ছে, সাঁকো পার হয়ে যাচ্ছে, বড়শি হাতে ধরা। তো অবাক হয়ে গেলেন আসলে রফিক সাহেব, যেটা কে, আবার কোনো উত্তরও দিল না, হেঁটে যাচ্ছে ওদিকে। তো তিনিও হাঁটতেছেন পিছনে, কারণ তার কাছে মনে হচ্ছে মানুষই তো। পিছন থেকে দেখতেছেন তিনি মানুষটা একটা জামার মতো পেঁচায় রাখছে শরীরে, লুঙ্গি পরা, মাথায় গামছা পেঁচানো। এই সাঁকোটা পার হয়ে গেছে ওই মানুষটা, তিনিও আস্তে আস্তে এসে সাঁকোর শেষ মাথায় এসে পড়ছেন। এসে দেখলো যে ওই মানুষটা সাঁকো পার হয়ে ওদিকে দাঁড়ায় আছে, ওই ইসের পাশে, ওই সাঁকোর এক পাশে দাঁড়ায় আছে, সে যে যাবে জন্য রাস্তা করে দিছে। তো তিনি আসতেছেন, রফিক সাহেব আস্তে আস্তে কাছে এসে বললেন কে আপনি? ওই পাশ থেকে শুনলেন যে আমি জসিম। তো জসিম বলছে, তিনি চিনতে পারছেন, আরে জসিমের সাথে একসময় তো অনেক গল্প করছেন, মিশছেন। তিনি বলছেন, আরে জসিম, রাত্রেবেলা এখানে কি করো? আরে আজব, একলা ইসের উপর বয়ে দিছো, পুলের উপরে বয়ে দিছো মাছ ধরার লেগে, কি ঘটনা কি? দেখলো কোনো উত্তর দিল না জসিম বললো মাছ ধরবা? তারে বললো মাছ ধরবা? তিনি বললো, আরে আমি আসছি বাড়িতে এতদিন পরে, আমি কেমনে মাছ ধরবো এখন? সামনে যা ধরি আসো। তারা জসিম বলছে, সামনে যা ধরি আসো। কথাগুলো খুব কাটা কাটা গম্ভীর টাইপের। তো একটু অবাক লাগছে রফিক সাহেবের কাছে যে জসিমটা আরো স্বতঃস্ফূর্ত হইতো। আর এই রাতের বেলা, এখন তো অনেক রাত, এই রাতে জসিম একা মাছ ধরবে কেমনে? তারা যদি কয়েকজন মিলে আসতো তা বুঝতাম। একটু অস্বস্তি লাগছে রফিক সাহেবের যে ঘটনাটা কি। তিনি বললেন যে আরে আমি বাড়ি যাবো, সামনে গেলে আসো বলে হাঁটা ধরলেন তিনি। তো রফিক সাহেব এক্সপেক্ট করতেছিলেন যে জসিম হেঁটে তার পাশে চলে আসবে, যেটা করে ওখানকার বন্ধু বান্ধব, ক্লোজ ফ্রেন্ড বা স্বল্প পরিচিত বা গ্রামের যে কোনো মানুষ, ডাকলে কথা বলতে হবে, পাশে পাশে হাঁটে। তো দেখলো যে জসিম পাশে আসতেছে না, একটা গ্যাপ রেখে হাঁটতেছে। তো তিনি পিছন ফিরে বললেন, কি ব্যাপার, আসো বাসায় আসো মিয়া, আসো গল্প করি আসো। তো দেখতেছে জসিম কোনো উত্তর দিল না। তো তখন কিন্তু রফিক সাহেবের একটু ভয় লাগছে যে ব্যাপার কি, এবং তিনি চেহারাটা কিন্তু ভালো মতন দেখতে পারেনি জসিম গামছাটা এমন ভাবে পেঁচাইছে তার মাথায়, তার মুখের কাছ দিয়েও পেঁচা আছে, শুধু চোখের ওই অংশটা দেখা যাচ্ছে। তো তিনি বুঝলেন না যে ব্যাপারটা কি, তিনি মনে মনে একটু ভয় পাইছেন, এটাকে আরো জসিম, কারণ ওই গ্রামে কিন্তু অনেক কিছু বিশ্বাস করে, জসিম না খারাপ কোনো কিছু, এটা চিন্তা করতেছেন। তো তিনি যখন এটা চিন্তা করছেন, তখন দেখলেন জসিম হাসতেছে, পিছনে শব্দ করে হাসতেছে।
এটাতে তিনি ভয় পেয়েছেন। জসিম তাকে পিছনতে বলছে, কি ভয় পাইছো? তো তিনি তখন পিছন ফিরছে, পিছনে ভয় পাবো কেন, তোমার ভয় পাওয়ার কি আছে? তো জসিম বলতেছে অনেক কিছু আছে বলে ওখান থেকে একটা লাফ দিল, মানে যেখানে ছিল সেখান থেকে লাফ দিল। তো রফিক সাহেব নাকি দেখছিল যে লাফ যে দিছে জসিম, তার পাটা লম্বা হয়ে গেছে, মানে সে মানে মাটি থেকে বাতাসে লাফায় উঠে নাই, তার পাটা লম্বা হয়ে শরীরটা সামনের দিকে আসছে, মানে মনে অ্যাজ ইফ যে ওই পাটা মাটিতে রেখেই সে সামনে ছুটে আসছে লাফ দেওয়ার মতো। তো রফিক সাহেব চেষ্টা করছিলেন বাউলি কেটে সরে যেতে, কিন্তু তিনি সরতে পারলেন না। তাকে জাপটায় ধরে জসিম রাস্তার পাশে, মানে ওই জায়গাটা নিচু জায়গা ছিল, নিচু জায়গার মধ্যে মানে গড়ায় পড়ে গেল তাকে নিয়ে। তো তিনি বুঝতেছেন যে প্রচন্ড একটা ওজন, রফিক সাহেব নাকি বুঝতেছেন প্রচন্ড একটা ওজন তাকে চেপে ধরছে এবং তাকে নিয়ে গড়ায় গড়ায় পড়তেছে। এবং পাশে পড়ে ওই খাল ঘুরিয়ে এই পাশে একটা নালার মতো হয়েছিল, নালাটা কাদা, ওইটার মধ্যে টেনে রফিক সাহেবকে নিয়ে গেছে, একদম টেনে ছেঁচড়ায় নিয়ে গেছে। নিয়ে যেয়ে তাকে ওই কাদার মধ্যে চেপে ধরছে। রফিক সাহেব বুঝতেছে যে তিনি আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যেতেছেন, মানে তার বুকের উপরে দুই কাঁধের উপর চাপ দিয়ে তাকে ঠেলা দিতেছে। তো তিনি বুঝতেছিলেন রফিক সাহেব যে তিনি আস্তে আস্তে ডুবে যাচ্ছেন কাদার মধ্যে, মানে কাদাটা যে একদম প্যাচ প্যাচে নরম তা না, মোটামুটি বেশ শক্ত, এবং তাকে ওই জায়গায় ডুবাই ফেলতে যে প্রচন্ড শক্তি প্রয়োগ করা লাগতেছে। তিনি তাকায় কিন্তু তখন আর ওই জসিমকে দেখতে পাচ্ছেন না, তিনি মনে হচ্ছে একটা অবয়বের মতো, তার চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসছে, মনে হচ্ছে অক্সিজেন চলে যাচ্ছে, মানে নিঃশ্বাস নিতে পারতেছেন না। তো ওই সময় উনি জোরে জোরে চিৎকার করে সুরা পুড়ে উঠছেন, আসলে তার আরই নাই, তিনি ধোঁয়া পুড়ে উঠছেন, জোরে জোরে চিৎকার করে সুরা পড়ছে শেষ পর্যন্ত, কারণ মনে হচ্ছে তার দম বের হয়ে যাবে। তো এইটা যখন হয়েছে তখন ওনার কেমন জানি নিজের গায়েও অসম্ভব শক্তি চলে আসছিল রফিক সাহেবের। তিনি দুই পা কোনো মতে এরকম ভাঁজ করে পা দিয়ে লাথি মারছে, জোরে দোয়া পড়ছে, জোরে একটা লাথি দিচ্ছে এরকম দুই পা দিয়ে। তো ওইটাতে মনে হলো জিনিসটা উড়ে গেছে, মানে মনে হলো ফাঁস করে উড়ে গেছে। তো উনিও কাদার মধ্যে এরকম লাফ দিয়ে মাথাটা বের করছে আর কি, কোনো মতে বের করছে। বের করে তিনি দেখেন যে বিশাল একটা পাখি, এরকম তিনি বুঝতে পারেন এটা কি পাখি, কালো রঙের কুচকুচা, দূরে একটা গাছের অর্ধেক ডাল ছিল, সে ডালের উপরে এসে বসা এবং ওটা তার দিকে তাকায় আছে এরকম পাখিটা, এবং ডানা হঠাৎ করে মেলে দিল, দিয়ে তার দিকে উড়ে আসলো আবার। তো তিনি জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, তিনি বুঝলেন এটা খারাপ জিনিস, তিনি বুঝতে পারছেন খারাপ জিনিস। তার হাত থেকে ওই ব্যাগ, যে মাছের ব্যাগ, ওইটা ছুটকে দূরে চলে গেছে। তারপর দেখলো যে ওই জিনিসটা তাকে যখন নাকি আর ওই যে দিল না, মানে সামনে যে উড়ে আসছিল তাকে এরকম থাবা দেওয়া বা খামচি দেওয়ার মতো করে, সেটা না দিয়ে ডানা ঝাপটায় দূরে যে তার ওই ব্যাগটা পড়েছিল, সেই ব্যাগটাকে নিয়ে উড়ে গেল ওদিক থেকে। এত বড় ডানা মেলা পাখি, তিনি বুঝতে পারেন এটা কি পাখি, অনেকটা কাকের মতো, একটা হইতে পারে দাঁড় কাকও হইতে পারে। তো রফিক সাহেব তখন দোয়া পড়বেন না দম নিবেন কিছু বুঝতে পারতেছেন না, কোনো মতে উঠে হাঁচড়ে পাছড়ে তিনি তাড়াতাড়ি আবার ওই পাড়ের দিকে ওঠার চেষ্টা করলেন, উঁচু পাড়, রাস্তার পাড়টা। কোনো মতে তিনি হামাগুড়ি দিতে দিতে পাড়ের মধ্যে উঠছেন। উঠে তিনি দোয়া পড়তে পড়তে তাকাইছেন এবং দেখলেন যে দূরে, বেশ খানিকটা দূরে ওই পাখিটা উঠতেছে, এরকম সার্কেল করে করে উঠতেছে, তার হাতের মধ্যে ওনার ওই ব্যাগটা ধরা। তো রফিক সাহেব ভয়ে, মানে তার আসলে আর কোনো সেন্স নাই, তিনি দৌড়াইতেছেন, ওই রাস্তাতে দৌড়াচ্ছেন, দোয়া পড়তে পড়তে দৌড়াইতেছেন, তার মুখে ফেনা উঠে যাচ্ছে, তিনি করতে পারেন নাই। এক সময় তিনি তাদের বাড়িটা বুঝতে পারছেন, যেহেতু নিজেদের বাড়ি দেখে তিনি দৌড়ায় ওই বাড়ির মূল এন্ট্রান্সে ঢুকে গেছেন। ঢুকে যে জোরে জোরে চিৎকার করতে করতে বাড়ির যে গেটের উপর পড়ছেন। তো তার কাজিনরা ছিল আর কি, কাজিনরা বের হয়ে আসছে কয়েকজন, এসে তাকে পাইছে কি অবস্থা। এই ওনার মার কাছেও খবর গেছে ওই রাত্রেবেলা, এরকম ওনার মা বের হয়ে আসছে, অসুস্থ মানুষ ছিলেন, তারপরে বের হয়ে আসছে। আসার পর তাকে ওই কাজিনরা মিলে সবাই মিলে গোসল করাইছে, গায়ে কাদা লাগা, জ্বর এসে গেছে, উনি প্রলাপ বকতেছে, কথা বলতে পারতেছে না, আর বারবার শুধু বলছে জসিম 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 বলতেছিল আর কি। তো তখন তার কাজিনরা নাকি মুখ চাওয়াচাই করছে, তাকে দোয়া পড়ে দিছে, দোয়া দুরুদ পড়ে তার চাচা এসে ওই বালতি ভরে পানি নিয়ে আসছে, সেই পানির মধ্যে দোয়া পড়ে ফু দিয়ে সেই পানি দিয়ে তাকে গোসল করাইছে রাতের বেলা। গোসল করানোর পর ওনার নাকি হুঁশ ছিল না, উনি নাকি ঠিক মতো মানে বুঝতে পারতেছিলেন না, সব ডিলিউশনের মতো জিনিস দেখতেছিলেন, এবং কি দেখছেন সব বলতে পারেন না উনি। শান্ত যতটুকু বলছে যে তিনি ভয় পাইতেছিলেন অনেক রকম, মনে হয় যে ওনাকে কেউ নিয়ে যাবে এরকম। তো ওনার যে চাচা বলছেন যে ওরে আজকে আমার এখানে রাখ, মানে উনি রাত্রেবেলা জেগে থাকতেন, উনি একটু পরেশগার মানুষ ছিলেন, রাতের বেলা উনি বসে বসে ওই করতেন, ইবাদত বন্দেগী করতেন। তো ওই রফিক সাহেবকে ওই ওনার চাচার ঘরে রাখা হইলো ওই দিন, এবং চাচার ঘরটা অনেক বড় ছিল, সেখানে শোয়ায় রাখা হইলো। চাচা নাকি ওনার মাথার কাছে ওই চেয়ারে, তার একটা এরকম চেয়ার ছিল, সেখানে বসে
দোয়া-দরুদ পড়ছেন সারা রাত, এবং কিছু হয় নাই আর কি, বাসা ওই দিন আর কিছু হয় নাই। তো রফিক সাহেব অসুস্থ হয়ে গেছিলেন, তার এই অসুস্থতা কাটতে নাকি 1 মাস সময় লাগে, এবং তিনি শুকায় গেছিলেন, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তার। এবং পরবর্তীতে এই জিনিসটা তিনি যখন সবাইকে বলেন যে কি হয়েছিল তার ওইখানে, তো তখন সবাই বলে জিনিসটা ওই যে লোকটার কথা বলছে জসিম, এটা রফিক সাহেব জানতেন না। জসিম মাছ ধরতে যে রাত্রেবেলা ওই খালে নাকি সে তাকে আর ওরকম পাওয়া যায় না, পরদিন তাকে ওরকম মৃত পাওয়া যায় খালের মধ্যে জসিমকে, অনেকদিন আগে, প্রায় 2-2.5 মাস আগে নাকি এরকম হয়েছিল। এবং জসিম এই হওয়ার আগে ওই খালের কাছে নাকি তাদের ওখানে আরেকটা ছেলেকে দেখতো, নাম আউয়াল, এবং আউয়ালও নাকি ওই খালের মধ্যেই পড়ে সে এরকম হারায় গেছে, তাকে পায় নাই, পরে এরকম তার শরীর পাওয়া গেছে আর কি। তো এই জিনিসগুলো নাকি ওই খালের ওইখানে বদনামি ছিল। এবং ব্যাপারটা হয়েছে কি, রফিক সাহেব যেহেতু একদিন পরে আসছে, সে জসিমের খবরটাও জানতো না, আউয়ালের খবরও জানতো না। তো ওইখানে মানুষের কাছে একটা ব্যাপার হয়ে গেছিল যে জায়গাটা মানে খারাপ জায়গা বলে পরিচিত হয়েছিল, ঠিক ব্রিজের একটু আগের জায়গাটা, মানে ব্রিজে ওঠার একটু আগে, যেখানে নাকি তার ওই শিয়াল বের হয়ে আসছে, ওই জায়গাটার ওই কবরস্থানের যে শেষ মাথাটা আর কি, কবরস্থান বা ওই যে পোড়ো বাড়ির শেষ মাথা যেটা, ওই জায়গাটা নাকি বেশ রেপুটেডলি খারাপ হয়ে গেছিল, আর রাতের বেলা কেউ মাছ ধরতে যাইতো না। তাই এই জিনিসগুলো নাকি রফিক সাহেব জানতো না, অনেকদিন যেহেতু ছিলেন না ওই জায়গায়, এই কারণে জসিম বা আউয়ালের খবর তার কিছুই জানা হয় নাই। যাই হোক, তিনি 1 মাসের মতো অসুস্থ ছিলেন বাড়িতে, এবং বাইরে খুব একটা দূরে কোথাও যাইতেন না। তাকে সব বলছিল তার কাজিনরা যে আসলে ঘটনাগুলো কি, এবং ওখানে মানুষ যে রাতের বেলা চলাফেরা করেন, এই সব কিছুই বলছিল। তো রফিক সাহেব শুনে তিনি খুব অবাক হয়েছেন, তার কাছে খুব অবাক লাগছে জিনিসটা। তো এরকম তিনি মাসখানেক থেকে, এর মধ্যে তার বড় ভাই ওই যে তার ওখানে চাকরির মধ্যে জানাইছেন যে সে এরকম অসুস্থ হয়েছে বাড়ি, যে বলে নাই যে এরকম ভূতের ভয়টায় পাইছে, বলছে যে তার একটা দুর্ঘটনা হয়েছে, এরপর অসুস্থ হয়েছে সে। যাই হোক, 1 মাস ছুটি কাটায় তিনি ফেরত যান তার কাজের জায়গায়, এবং কাজের জায়গায় দিয়ে নিয়মিত কাজ করতে থাকেন। এরপর রফিক সাহেবের সাথে এরকম আরেকটা ঘটনা ঘটছিল, যেটা নাকি এইটার সাথে কিছুটা সম্পৃক্ত, কিছুটা মানে কি ভালোই সম্পৃক্ত। রফিক সাহেব তখন তাদের কাজের জায়গায় আছেন, এবং তাকে যেতে হতো ওখানকার একটা দ্বীপে আর কি, কাছাকাছি একটা দ্বীপে যেখানে তিনি ছিলেন সেখান থেকে, এবং সেটি স্পিড বোটে করে যেতে হতো, এবং টাইম বেশি হলে 20-25 মিনিট লাগে, বেশি লাগে না, শান্ত সময় যখন মানে সমুদ্র নর্মাল থাকে তখন যায় আর কি। তো রফিক সাহেব এরকম করে ওখানে গেছেন। তো যখন তিনি ওখানে পৌঁছাইছেন তখন বিকেলের পরের অবস্থা। নর্মালি যেখানে তিনি নামতেন সেখানে জায়গাটা খুব বিজি থাকে, মানে অন্যান্য জিনিস থাকে। ওই দিন তেমন একটা কিছু নাই, মানে যানবাহন কিছু নাই, রিক্সা টিক্সা কিছুই নাই। তো তিনি হেঁটে রওনা দিচ্ছেন বিকালের পরে। তো হেঁটে আসতেছেন, তো আস্তে আস্তে সামনে চলে আসছেন। তার আসলে যাওয়ার কথা, ওইখানে মিট করার কথা একজনের সাথে, ওইখানে সে দেখা হলে সে তাকে নিয়ে যাবে তাদের ওখানে পানের কি ব্যাপার স্যাপার ছিল সেখানে। যাই হোক, তো ওইখানে তিনি যাবেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটা জায়গায় তিনি এসে দেখেন ওই জায়গাটা তখন অলরেডি বিকাল পড়ে গেছে, তো অন্ধকার হয়ে আছে, বেশ কেমন জানি অন্ধকার, কারণ ওইখানে গাছপালা বেশ ঝোপালো হয়ে গেছে, বেশ ডার্ক ওই জায়গাটা। তো তার কাছে মনে হলো ওই ঝোপের তলে কেউ একজন বসে আছে, মানে ওই ঝোপের মধ্যে কেউ একজন বসে আছে, একটা রেলিং আছে, রেলিং এর উপরে বসা। তো তিনি চিন্তা করলেন থাকতেই পারে এখানকার কোনো মানুষ বসা। তিনি আশেপাশে দেখলেন যে তার আশেপাশে আর কেউ নাই, অনেক দূরে মানুষ, মানে তার থেকে পিছনে অনেক দূরে মানুষ। তো তিনি আর একটু কাছায় গেছেন, যাওয়ার পর তিনি হঠাৎ করে দেখলেন যে যেই মানুষটা বসা ওই রেলিং এর উপরে, সে তার দিকে মুখ ফিরে তাকাইছে, তার পুরো মুখটা গামছা দিয়ে পেঁচানো, চোখ দুইটা এরকম তাকার দিকে তাকাইছে, চোখ দুইটা লাল, মানে একটা মানুষের চোখ যদি লাল থাকে কোনো কারণে, এক্সট্রিমলি লাল, মানে সন্ধ্যার আগের যে সেটাতে সে দেখতেছে, মানে তখন গোধূলির সময় প্রায়, এক্সট্রিমলি লাল এক জোড়া চোখ তার দিকে তাকাইছে, এবং চোখের মধ্যে মনে হচ্ছে প্রাণ নাই এরকম, এবং মুখটা ঢাকা। এবং ওইখান থেকে তার সাথে যখন ডিস্টেন্স প্রায় 6-7 ফিট, তখন নাকি তাকে দেখে বলছে, কিরে রফিক, তোরে তো যাইতে ডুবাইতে পারলাম না কাদায়। এইটা শোনার পর নাকি তার শরীরে সারা মানে ভেতর থেকে মানে যতটুকু জোর ছিল বা বোধ শক্তি ছিল সব চলে গেছে। তিনি ওখান থেকে ঘুরে দৌড় দিয়েছেন, উল্টা দৌড়াচ্ছে। তিনি শুধু ওইখান থেকে একটা হাসির শব্দ শুনছেন হালকা। তিনি দৌড়াইতে 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 এক সময় চলে আসছেন ওই যেখানে থেকে তিনি রওনা দিয়েছিলেন, ওইখানে ওই যে রিক্সা দেখছিলেন একটা দুইটা, ওইটার ওখানে এসে তিনি মানে বসে পড়ছেন। তো ওখানে রিক্সাওয়ালা তাকে বলতেছেন যে কি ব্যাপার ভাই, কি হয়েছে? সে বলতেছে আমি মানে দম নিয়ে নেই, সে দম নিতে পারতেছে না। রিক্সাওয়ালা বুঝলেন যে কোনো সমস্যা হয়েছে, রিক্সাওয়ালা নেমে তাকে ধরলেন, ভাই ঠিক আছেন নাকি, কি হয়েছে? তো বললো যে আমাকে সামনে নিয়ে যান। তো রিক্সাওয়ালা নাকি তাকে রিক্সায় বসায় সামনে গেছে। রিক্সাওয়ালা তার দিকে বারবার তাকাচ্ছিল যে কি অবস্থা। তো রফিক সাহেব
বারবার শুধু ওই ঝোপটার দিকে তাকাচ্ছিলেন। যাওয়ার সময় ততক্ষণে আরও ডার্ক হয়ে গেছে। তিনি এবার আর কিচ্ছু দেখলেন না, দেখলেন যে ওই জায়গায় কিচ্ছু নাই, পুরো জায়গাটা ফাঁকা। তিনি ওই জায়গাটা পার হয়ে আসছেন। তো তিনি যার সাথে দেখা করার কথা ছিল তার কাছে গেছেন, যে বলছেন যে ভাই আমার শরীরটা ভালো না, আমার জ্বর আসতেছে। লোকটা দেখছে আসলে রফিক সাহেবের জ্বর আসতেছে। তো বলে যে আমি আজকে হেনতে তো নড়তে পারবো না, আমার ব্যবস্থা করে দেন থাকার। তো ওই লোক তাকে নিয়ে থাকার ব্যবস্থা করছে। তিনি ওই লোকের ওইখানে ওই যে তারা একটা এরকম মেসের মতো থাকতো, সেইখানে থাকার ব্যবস্থা করছে, ওখানে ছিলেন। ওই দিন রাতে তার জ্বর আসছিল, ওষুধ খাইছেন, ওষুধ খেয়ে ওই লোকের ওখানে থাকছেন। তো তারা টেক কেয়ার করছে তাকে। তো তখন তিনি ওদেরকেও বলছেন যে তার পুরো ঘটনাটা বলছেন, যে ওই যেই লোকের কাছে গেছিল তাকে পুরো ঘটনাটা তিনি বলছেন যে এরকম এরকম হয়েছে। তো তারা তাকে বলছে যে হইতে পারে এগুলো তো আসলে খারাপ জিনিস, আপনারা ফলো করেও আসে বা এগুলো ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় যায়, যে আপনি যেখানে আসছেন এইখানেও কিন্তু কিছু মানে এরকম জায়গা আছে, হ্যাঁ এখানে কিছু জায়গা আছে, সেখানে কিন্তু এরকম থাকতেই পারে। অনেকে অনেক কিছু দেখছে এখানে আইসা, হ্যাঁ অনেকে অনেক কিছু দেখছে। তো ওরকম হয়তো আপনিও আপনারা যে ধরছিল বা আপনারা দেখা দিয়েছিল সেও হয়তো এইখানে আশেপাশে কোথাও থাকতে পারে, মানে তারা বিশ্বাস করে এই জিনিসটা। তো যাই হোক, রফিক সাহেব পরদিন সকালে ওখান থেকে রওনা দিয়ে আসেন, এবং তিনি এরপর থেকে খুব ভয়ে ভয়ে চলতেন আর সব সময় দোয়া দরুদ পড়ে তারপর চলাফেরা করতেন। তো এইসব ঘটনার সূত্র ধরে তিনি জীবনে আরও কয়েকবার ভয় পেয়েছেন। তো সেই ঘটনাগুলো শান্ত বলছে যদি তিনি কখনো সময় করে গুছায় লিখতে পারেন তাহলে তিনি সেগুলো আমাকে জানাবেন, আর সেগুলো যদি শেয়ারের মতো হয় তাহলে আমি শেয়ার করে ফেলবো আপনাদের কাছে। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে রফিক সাহেবের ঘটনা। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে বলেছে আমার খুব কাছের একজন ছোট ভাই। ঘটনাটি ওনাদের পরিবারের একটা সিক্রেটের মতো অনেকটা। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি অনেক আগের, 1900 সালের আগের দিকে বা তার কিছু হয়তো পরে হবে। তবে ঘটনাটি ঘটে হচ্ছে আমার যে ছোট ভাই আছে তার নানার মায়ের সাথে। গল্পের সুবিধার্থে এখানে আমরা ওনাকে বড় নানি হিসেবে সম্বোধন করছি। তো বড় নানি খুব ছোট তখন, কত বয়স হবে, 5, 6, 7 এরকম বয়স। তো তখন উনি ওরকম গ্রামের বাচ্চারা যখন খেলতো, উনি ওরকম গ্রামের বাচ্চাদের সাথে খেলতো, গ্রামের বাচ্চারা একসাথে খেলতো। তো ওই সময় খেলার সময় একদিন ওনারা খেয়াল করে যে হঠাৎ করে একটা মেয়ে তাদের সাথে খেলতে আসে আর কি। তো বাচ্চাটা অসম্ভব সুন্দর ছিল, মানে এতটা সুন্দর যে কেউ আর কি তাকিয়ে থাকবে, অসম্ভব সুন্দর একটা বাচ্চা। তো বড় নানি বলল যে তুমি কোত্থেকে এসেছো? তখন বলল যে আমি পাশের গ্রামে থাকি, আমি তোমাদের সাথে খেলবো। এভাবে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর আরেকটা কথা বলে রাখা ভালো, সেই সময় আর কি সখী পাতানো নামে একটা ব্যাপার ছিল। সখী পাতানো বলতে বোঝায় হচ্ছে যে আমার কোনো প্রিয় একটা জিনিস আমি আমার সেই বান্ধবীকে দিব, আমার বান্ধবী তার প্রিয় কোনো একটা জিনিস আমাকে দিবে। তো তারা এরকম সখী পাতায় দুজনকে কোনো রকম একটা মানে তাদের প্রিয় কোনো একটা কিছু শেয়ার করে। তো এইভাবে তাদের মধ্যে প্রচণ্ড ভালো একটা বন্ধুত্ব হয়। ওই মেয়েটা ওনারা মাঝে মাঝেই খেলতো, গ্রামের বাচ্চারা একসাথে খেলতো আসতো। কিন্তু বড় নানি কিন্তু জানতো না যে উনি আসলে কোন গ্রামে থাকে, বা ওনার ডিটেলস খুব বেশি কিছু জানতো না। আর ছোট বাচ্চা ছিল, এগুলোর ব্যাপারে অত খেয়ালও ছিল না, খেলার সময় খেলতো। তো একবার হঠাৎ করে খেয়াল করে যে বাচ্চাটা আর আসে না, বাচ্চাটা মিসিং। এরপরে বড় নানি অনেকে মিস করে বাচ্চাটাকে, কিন্তু যেহেতু তারা খুব ভালো বন্ধু ছিল মিস করে, কিন্তু বাচ্চাটা আর আসে না। যাই হোক, একটা সময় উনি ভুলে যায়। তো ওনার বয়স যখন, বড় নানির বয়স যখন 9-10 বছরের মতন, তখন তার বিয়ের প্রস্তাব আসে এবং ওনার বিয়ে হয়ে যায়। তো যাই হোক, উনি সংসার জীবন শুরু করেন। তো ওনার হাজব্যান্ড ওনাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছিল। সেই 1915-20 সালের জাপানি সেলাই মেশিনের ওয়েট কেমন আপনারা বুঝতেই পারছেন, প্রচণ্ড ভারী একটা সেলাই মেশিন। তো ওনারা সেলাই মেশিনটা ওনাদের বিছানার পাশে রেখেছিল, পায়ের দিকে রেখেছিল, যেন এটা উঠানো না লাগে, যখন দরকার হবে সেলাই করবে, কাজ শেষ হলে আবার ওখানেই রেখে দিবে। তো যাই হোক, একদিন উনি ওনার হাজব্যান্ডের সাথে মানে বড় নানার সাথে ঘুমাচ্ছেন, হঠাৎ করে ওনার রাত্রেবেলায় ঘুম ভেঙে যায় এবং উনি খেয়াল করেন যে ওনার পায়ের উপরে খুব ব্যথা পাচ্ছে। পরে উনি তাকিয়ে দেখেন যে সেলাই মেশিনটা ওনার পায়ের উপরে। তো উনি ওনার হাজব্যান্ডকে ডাকেন, ওনার হাজব্যান্ড কোনো রকমে মেশিনটাকে তোলেন আর কি। মেশিনটার ওয়েট কমপক্ষে 50-60 কেজির মতন ছিল, প্রচণ্ড ভারী একটা মেশিন। তো ওনার হাজব্যান্ড বলে কি ব্যাপার, সেলাই মেশিন পায়ে আসলো কিভাবে?
পরে উনি বললেন হয়তো ঘুমের মধ্যে পায়ে লাগে, কোনো কারণে উঠে কোনো কারণে পড়ে গেছে, এটা যাই হোক বাদ দে, ওনারা এই ব্যাপারটা ইগনোর করেন। তো এভাবে যাচ্ছে ঘটনা। তার 2 দিন পর আবার একই ঘটনা, সেলাই মেশিনটা ঠিক তার পায়ের উপরে উঠে পড়ছে। এই দিনও উনি ওনার হাজবেন্ডকে বললেন যে কীভাবে সেলাই মেশিনটা আজকেও পায়ের উপরে এভাবে উঠে পড়লো। হাজব্যান্ড তখন বললো যে এক কাজ করে যাক, সেলাই মেশিনটাকে এখানে রাখারই দরকার নেই, যেহেতু তুমি এখানে সেলাই করো তো পাশে একটা টেবিল আছে, ওখানে সেলাই মেশিনটা রাখি, ওখান থেকে কাজ করবা। যাই হোক, ওনারা সেলাই মেশিনটাকে সরিয়ে রাখলো। তো দিন যায়, 3-4 দিন পর উনি আর আবারও রাত্রেবেলায় ঘুম ভাঙে প্রচণ্ড ব্যথায়, এবং উনি খেয়াল করেন যে সেলাই মেশিনটা ওনার পায়ে। এবার বড় নানির বুঝতে আর আসলে কোনো কিছু বাকি থাকলো না, সামথিং ভেরি ডেঞ্জারাস কিছু একটা হচ্ছে ওনার সাথে। উনি বুঝতে পারলেন ব্যাপারটা। উনি এমনিতেই ঘরটা অন্ধকার ছিল, ঘরের মধ্যে কেউ ঢুকবে এমন অবস্থাও নেই, ঘরের দরজা সব বন্ধ। উনি জাস্ট এমনিই বলেন যে আপনি যেই হন না কেন, আপনি আমাকে এভাবে কষ্ট দিয়েন না, আমি খুব ব্যথা পাচ্ছি, আর আমি আপনাকে বাবা হিসেবে সম্বোধন করলাম। ঠিক এই কথাটা বলার পর সেলাই মেশিনটা শূন্যে উঠে আবার যেখানে ছিল সেখানেই চলে গেল, এবং উনি খেয়াল করলেন যে রুমের মধ্যে অসম্ভব সুন্দর একটা গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ। পাশে কিন্তু ওনার হাজব্যান্ড ঘুমাচ্ছে আর কি, উনি ব্যাপারগুলো জানে না। তো তখন সেই মানে ছায়াটা কথা বলল, একটা ছায়ার মতো উনি দেখলো, এবং ছায়াটা কথা বলল যে মা তোমার ভয় পাওয়ার কিছু নেই। তখন উনি বলল যে আপনি কে? তখন সেই ছায়াটা মানে জিনটা বলল যে আমি হচ্ছে তোমার সেই বান্ধবীর বাবা। তো উনি বলল যে কোন বান্ধবী? তখন বললো যে ওই যে তোমরা খেলতে যে একসাথে, তোমার মনে নেই ওই যে ওই গ্রামে আসতো তোমাদের সাথে খেলতে? তখন ওনার বড় নানি মনে পড়ে, হ্যাঁ ওরা তো খেলতো। তখন নানি বললো যে হ্যাঁ ও তো আসতো আমাদের সাথে, কিন্তু এখন তো আর খেলে না, অনেক বছর হলো, আর দেখিও না, কোনো খবরও নেই। তখন জিনটি বলল যে, সেই ছায়ামূর্তিটি বলল যে আমার মেয়েটা তো মারা গেছে, এই কারণে ও আসেনি, আর আমরা আসলে জিন, ও আমার মেয়ে ছিল, ও আমার খুব আদরের মেয়ে ছিল, ও সব সময় তোমার কথা বলতো, ও তোমাকে বোনের মতোই দেখতো, সব সময় তোমার কথা বলতো। তো আমার মেয়েটা মারা যাওয়ার পরে মাঝে মাঝে আমি তোমার কাছে আসতাম, কিন্তু আসলে কথা বলতে পারতাম না বা কথা বলার সাহস পেতাম না, তুমি যদি কখনো ভয় পেয়ে যাও। আমার মেয়ের কথা যখনই মনে হতো তখনই আমি তোমার কাছে আসতাম। যাই হোক, এভাবে সেদিন এই কথাগুলো হলো তাদের মধ্যে, এবং উনি একটা সময় চলে গেল। তো সেই ছায়ামূর্তিটা বর্ণনা দিতে গেলে বলা যায় যে একজন খুব বয়স্ক ব্যক্তি, ছায়াটা যেরকম ছিল যে একটা বয়স্ক মানুষ তার দাঁড়িয়ে আছে। তো পুরো ব্যাপারটা উনি ওনার হাজবেন্ডকে তার পরের দিন সকালে শেয়ার করেন। তো হাজবেন্ড এই ব্যাপারটাকে মোটেও পাত্তা দেয় না, কারণ উনি মানে আমার বড় নানির হাজবেন্ড ওই সময় বেশ শিক্ষিত ছিলেন আর কি, শিক্ষিত ছিলেন, এবং ওনার ভালো ব্যবসা ছিল অ্যাকচুয়ালি। তো উনি এই ব্যাপারগুলো একদমই পাত্তা দিলেন না। উনি বলেন তুমি মনে স্বপ্ন দেখছো বা অন্য কোনো কিছু হয়েছে, হুজুরের কাছে নিয়ে যাবো, ঝাড়পু টাড়পু করে ঠিক করে ফেলবো। তো যাই হোক, এভাবে মাঝে মাঝেই সেই জিনটি আসতো, এবং তাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক হয় বাবা মেয়ের। কারণ ওই বয়স্ক জিনটি যখনই তার মেয়ের কথা মনে হতো তার কাছে আসতো, এবং উনি আসলে উনি বড় নানি বুঝতে পারতো এভাবে যে ঘরটা খুব সুন্দর একটা গন্ধে ভরে যেত। তো যাই হোক, এভাবে দিন কাটছে, সময় যাচ্ছে। আর একটা ব্যাপার ছিল কি, বড় নানি কিন্তু যখনই আসতো ওনার হাজবেন্ড কিন্তু ব্যাপারটা শেয়ার করতো। আর ওই সময় একটা ব্যাপার ছিল কি, মেয়েরা তাদের হাজবেন্ডকে সবকিছুই শেয়ার করতো। তো ওনার হাজবেন্ড কখনোই পাত্তা দিত না ব্যাপারটাকে, উনি বিশ্বাসই করতো না। তো একদিন ওনার হাজবেন্ড ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার দিকে আসবে, এমন সময় একটা বয়স্ক ব্যক্তির সাথে তার দেখা। তো বয়স্ক ব্যক্তিটা তাকে বলছে যে বাবা এই কোরআনটা একটু ধরো, আমি আসছি। তো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, উনি বাসায় চলে যাবে। তো যাই হোক, বয়স্ক ব্যক্তিটা যখন কোরআন দিল, উনি কোরআনটা হাতে ধরলো। তো কোরআন ধরে আছে, বয়স্ক ব্যক্তির আর কোনো খবর নেই, উনি আসছে না। এরপরে তার মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সেই সময় তো এরকম আলো লাইট টাইট ছিল না, রাত মানে হচ্ছে একদম মিটমিটে অন্ধকার। যাই হোক, উনি অনেকক্ষণ অপেক্ষা করার পরে উনি ভাবলেন যে যাই হোক, কোরআনটা আমি বাসায় নিয়ে যাই, কালকে আবার দরকার হলে নিয়ে আসবো, কার কোরআন যার কোরআন তাকে দরকার হলে দিয়ে আসবো না, আবার কতক্ষণ ওয়েট করব। তো উনি যখন বাসায় যায় গেট নক করে।
নক করার পরে বড় নানি আর কি, ওনার হাজব্যান্ড ওয়াইফ ওনাকে বলে যে তোমার সাথে কি আজকে বাবার দেখা হয়েছিল? তখন বলে যে কি, কোন বাবা? বাবা তোমাকে কোরআন দেয়নি? তখন হাজবেন্ড বিশ্বাস হলো যে আসলেই তার ওয়াইফের কাছে জিন আসে, এবং ব্যাপারটা উনি বললো হ্যাঁ কোরআন শরীফ দিয়েছে, কোরআন শরীফ ওনার হাতে দিলেন। কারণ এর আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে ওনার কোরআন শরীফটা কোনো কারণে ওনার এক প্রতিবেশী নিয়ে গিয়েছিল, আর বড় নানি নিয়মিত কোরআন শরীফ তিলাওয়াত করতেন। বাবা যেহেতু জেনেছিল যে বাসায় কোরআন শরীফ নেই, এই কারণে আর কি কোরআন শরীফটা দেয়া। তো মেয়েকে বলে দিয়েছিল যে আমি তোমার হাজবেন্ডের হাতে দিয়ে দিব না। তো কোরআন শরীফটা পাওয়ার পরে তখন হাজবেন্ড বিশ্বাস করলো যে আসলেই তার ওয়াইফের কাছে মনে হয় জিন আসে। ব্যাপারটা নিয়ে উনি প্রচণ্ড রাগারাগি করলেন, কারণ এইসব জিন টিন এসব জিনিস উনি আসলে একদম পছন্দ করতেন না। জিন কেন আসবে, এসব কি ফাইজ দেবে নাকি? তো যাই হোক, তো ওনার হাজবেন্ড যখন ওনাকে খুব সিরিয়াসলি নিষেধ করলেন এই ব্যাপারটা, ওনার বাবা যখন আসলো, ওনার বাবা আসতো আর কি অনেক সময়, ওনার বাবা একদিন আসলো। তো ওনার বাবাকে বললেন যে বাবা তুমি আর এসো না, তো আমার হাজবেন্ড এটা আসলে উনি একদমই পছন্দ করছেন না ব্যাপারটা, তুমি আর এসো না। বাবা বললো আমি আর আসবো না, বাট তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বলবে বা আমাকে স্মরণ করবে, দেখবে আমি চলে আসবো। তো যাই হোক, ওনার হাজবেন্ড যেহেতু না করেছে, ওনাকে তো আসলে ওনার হাজবেন্ডের কথা শুনতেই হবে। সেই সময় আসলে ব্যাপারটা এরকমই ছিল। তো ওনার খুব কষ্ট হচ্ছিল, উনি ওনাকে আসলে বাবার মতোই দেখতো, এবং জিনটিও ওনাকে খুব স্নেহ করতো, খুব আদর করতো নিজের মেয়ের মতো, যেহেতু ওনার মেয়ে মারা গিয়েছিল। আর তো যাই হোক, এভাবে অনেক দিন চলে যায়। তো অনেক দিন চলে যায় মানে অনেক বছর চলে যায়। কয়েক বছর পর হঠাৎ করে তার রুমে উনি আবার রাতেবেলায় শুয়ে আছে, দরজা জানলা সবকিছু বন্ধ। উনি হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায় এবং উনি ঘরের মধ্যে খুব সুন্দর গন্ধ পান, চমৎকার একটা গন্ধ, যে গন্ধ বাবা আসলে হতো। উনি পরিষ্কার বুঝতে পারলেন যে কেউ এসেছে। উনি উঠলেন এবং দেখলেন যে দুটা ছায়া মূর্তির মতন একটু দূরে দাঁড়ানো। ওনারাকে ইশারায় ডাকলেন, উনি তাদের কাছে গেলেন। ওনারা ছায়ামূর্তিগুলো বলল যে আমাদের সর্দার, আপনার বাবা উনি তো আসলে খুব বেশি অসুস্থ, উনি আপনাকে খুব বেশি দেখতে চাচ্ছেন, আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি, আপনাকে আমরা সহি সালামতে নিয়ে যাবে এবং আপনাকে আমরা এখানে আবার দিয়েও যাব, আপনি কি আমাদের সাথে যেতে পারবেন? তখন বড় নানি বললেন যে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে অনুমতি নিই, আমার হাজব্যান্ড যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি যাব আর কি। তো তারপরের দিন সকালে হাজব্যান্ডকে বললেন যে ওনারা এসেছিল বা এই ঘটনাটা পুরোটা বলেন। হাজব্যান্ড তো ব্যাপারটা নিয়ে আবারও রেগে গেলেন যে কি জিনের কাছে যাবে, জিন কোথায় না কোথায় নিয়ে যাবে, কি করবে, আবার কেমনে করে পাঠাবে। তো হাজব্যান্ড ব্যাপারটা না করে দিলেন। তো তার 3-4 দিন পর আবার এরকম ঘরের মধ্যে সুগন্ধ। উনিও খুব টেনশনে ছিলেন, যেহেতু বলেছিলেন যে বাবা খুব অসুস্থ, শেষবারের মতো দেখতে চাচ্ছে তাকে। জিনগুলো এসে খবর দিয়ে গেল যে আপনার বাবা তো মারা গেছেন। তো যাওয়ার আগে যেটা আমাদের বলে গেছেন যে আপনার যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয়, আপনারা জাস্ট আমাকে স্মরণ করবেন আমাদেরকে, আমরা চলে আসব। এবং উনি খুব ভালো মানের একজন জিন ছিলেন এবং জিন আমাদের সবার সর্দার ছিলেন, এবং উনি খুব ভালো একজন জিন। তো ঘটনাটা এখানেই শেষ, কিন্তু ঘটনার শেষে কয়েকটা জিনিস আমি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে গল্পের প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে সখী পাতানো, দুজন দুজনকে তাদের প্রিয় কোনো কিছু একটা গিফট করবে। তো বড় নানি ওনার বান্ধবীকে দিয়েছিল হচ্ছে ওনার হাতে সেলাই করা একটা রুমাল, এবং তার যে বান্ধবীটা জিন, সে তাকে দিয়েছিল একটা আংটি, ছোট একটা আংটি। তো সেই আংটিটা দেখার সৌভাগ্য আমার হয়েছে, যদিও আমি এটা আসলে সামনাসামনি দেখতে পারিনি। আংটিটা ছবি আমি দেখেছি। এটা একটা সোনালী কালারের, এটা তো সোনার আংটি আমার যতদূর মনে হলো, এবং এর উপর একটা পাথর আছে, পাথরটা হচ্ছে হালকা নীল সাদার মিশ্রণে একটা পাথর। এই আংটিটা সেই পরিবারে এখনো আছে। সেলাই মেশিনটার কোনো খবর আমি আসলে, সেলাই মেশিনটা পরবর্তী আর নাই আর কি ওই ফ্যামিলিতে, বাট এই আংটিটা আছে। এবং বড় নানি 1980 সালের দিকে মৃত্যুবরণ করেন, এবং এই আংটিটা তার বড় ছেলের বউকে বংশ পরক্রমা হিসাবে দিয়ে যান। তো এটাই ছিল আমার ঘটনাটা আসলে কতটুকু ভয়ের আমি জানি না, বাট ঘটনাটা আমার কাছে খুব ভালো লেগেছিল দেখে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছি। এই ঘটনাটা আমাকে শেয়ার করে আমার এক ক্লোজ ফ্রেন্ড।
মূলত ওর কাজিনের শ্বশুরবাড়ির এরিয়া কিনে একটা ঘটনা আছে, অনেক বছর আগে ঘটনাটা ঘটেছিল। তো সেটা আমি এখন আপনাদের শেয়ার করব। তো সেই কাজিনের ছদ্মনাম নিচ্ছে রুমা। তো রুমাপুর শ্বশুর ছিল বেশ প্রভাবশালী। তিনি যুদ্ধের পর 74-75 সালের দিকে হবে, তখন তিনি বরিশাল সদরে থাকতেন। তো উনি একটা সন্ধান পান যে বরিশাল সদর থেকেই ঠিক কাছাকাছি কোনো এরিয়াতে একটা হিন্দু পরিবার তাদের জমি বিক্রি করবে। তখন ওনার এরকম একটা 8 থেকে 10 বিঘা এরকম বেশ বড় একটা জায়গা ওনারা এরকম জমি কিনে ফেলে ওই হিন্দু পরিবারের কাছ থেকে। তো কিনে ফেলার কয়েকদিন পর ওনারা এখানে থাকা শুরু করবে। তো ফ্যামিলি মেম্বার বলতে ছিল রুমাপুর শ্বশুর শাশুড়ি, ওনার 2 ছেলে এবং ওনার মা, মানে রুমাপুর দাদি শাশুড়ি। তো এরকম বাসার এরিয়াটা নাকি ছিল এরকম যে সীমায় ঢুকতে হাতের ডান সাইডে ছিল এক নাগারে বেশ বড় বড় কয়েকটা রুম, যারা ওই যে হিন্দুরা যারা থাকতো ওইভাবেই রাখছে, মানে ওটা আর ওনারা রিপেয়ার করে নাই। সামনে ছিল বেশ বড় পুকুর এবং পুকুরের পাশে ছিল 2টা বড় তাল গাছ, এবং তাল গাছের পিছন সাইডটাতেই ছিল মানে ছোট একটা বাগানে, মানে বাগানের মতো কিন্তু ছোট হলেও ওইখানে মানে গাছগাছালিতে খুব ভরা ছিল। তো ওখানে ওনারা যখন থাকা শুরু করে রুমাপুর শ্বশুর নাকি গিয়ে ওইখানে সম্পূর্ণ ওই গাছগাছগুলো সব পরিষ্কার টরিষ্কার করে। তো রুমাপুর শাশুড়ি একদিন উনি তাল গাছের ওখানে দেখতেছে যে বেশ বড় বড় তাল। তো ওনার বড় ছেলেকে, মানে রুমাপুর ভাসুরের বয়স নাকি তখন ছিল 14-15 বছর। তো ভাসুরকে বলতেছে যে বাবা, এই তুই তো গাছে উঠতে পারিস, এই তাল গাছে তাল আছে, আমাকে 2টা তাল পেরে দিস, আমি তাহলে একটু পিঠা বানাবো। তো এরকম কোন একদিন দুপুরবেলা ওনারা ওই রুমাপুর শাশুড়ি উনি নিচে দাঁড়ায় ছিল গাছের, এবং ওই রুমাপুর হাজবেন্ড উনি দাঁড়ায় ছিল। তো ওনার ভাসুরের ছদ্মনাম দিচ্ছে মনির। তো মনির ভাই উনি এরকম গাছে উঠে, তো গাছের যখন একবারে উপর উঠে যায় তাল পারবে, একটা তাল নাকি উনি উপর থেকে পারার পর নিচে ফালায় দিছে। তারপর রুমাপুর শাশুড়ি একটু খেয়াল করতেছে যে ওনার ছেলে কিছুটা ভয় পাচ্ছে মনে হয়, মানে নিচের থেকে একটু খেয়াল করতেছিল, মানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। ঠিক সেকেন্ডের মধ্যে নাকি ওনার ছেলে মানে মনির ভাই উনি নাকি উপর থেকে পড়ে ঠিক পাশে পুকুর ছিল, পুকুরের মধ্যে পড়ে যায়। তো মনির ভাই নাকি খুব সুন্দর ছিল, উনি খুব ফর্সা ছিল, তখন ছোটবেলা খুব ফর্সা ছিল। তো উনি যখন পুকুরে পড়ে গেছে, বাকি বাড়ির যারা আশেপাশে ছিল ওরা নাকি সবাই আসে, এসে ওনাকে উদ্ধার করতেছে এবং উদ্ধার করে ওই উঠানে নিয়ে আসে, এবং দেখতেছে সম্পূর্ণ শরীর নাকি লাল হয়ে গেছে এবং উনি খুব ভয় পাচ্ছিল। এবং একটা জিনিস খেয়াল করে যে বুকের এখানে মানে বুকের সেটটা দিয়ে একটু লাল বেশি। তোরা তো ভয় পেয়ে গেছে যে আসলে কি কিছু হইলো নাকি, বেঁচে আছে নাকি। তো অনেকক্ষণ মানে পেটে চাপ দেওয়ার পর বুকে মানে পেটে পানি বের করতেছে, এবং গরমে নাকি গিয়ে গরম সরিষা তেল দিয়ে বডি ডলতেছিল। তো তখন দেখে যে না, ওনার সেন্স আছে। তো এটা দেখার পরে ওকে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে কি হয়েছে, কিন্তু যখন জিজ্ঞেস করতে যায় তখন নাকি মনির ভাই উনি নাকি কথা বলতে পারতেছিল না, নাকি হাত পা কাঁপতেছিল। তো যাই হোক, সেদিন নাকি এরকম একটু উনি অসুস্থ থাকে। তো একদিন পরে যখন উনি দিনের বেলা ঘুম থেকে উঠে দেখতেছে যে উনি কথাবার্তা কিছুই বলে না, মানে ওকে কিছু জিজ্ঞেস করা হলে উনি শুধু তাকায় থাকে, কিন্তু অন্যান্য সব কাজ করতে পারে, খিদা লাগার সময় খাবে, ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছে, আবার বাইরে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু কথা এরকম বলেই না। তো এটা দেখার পর তো রুমাপুর শাশুড়ির একটু ওনার মানে সন্দেহ জায়গায় যে আবার কোনো খারাপ কিছু ওকে ভর করলো নাকি, যেহেতু এটা আগে হিন্দু বাড়ি ছিল। তো রুমাপুর দাদি শাশুড়ি নাকি বলতেছে ওই ওনার ছেলেকে, মানে শ্বশুরকে বলতেছে যে দেখ, তো ছেলেটাকে পারলে একটু কবিরাজ দেখা, যে ওর কি আবার কোনো খারাপ কিছু ঘটলো নাকি, ও তো কথাই বলে না, 2-1 দিন হয়ে গেছে। তো ওনার একটা কবিরাজ জানে। তো কবিরাজ বলতেছে যা আসলে ভাইজান, আসলে ওর তো সমস্যা, হয়তো উপর থেকে লাফ দিছে, এই জন্য ভয় পাইছে, হয়তো বা মনে হয় পিছলা খেয়ে পড়ে গেছে। তো যেটাই হোক, এত ভয় চলে যাবে, ওকে একটু মানে কোন রকম কবিরাজ চিকিৎসা করে ওরে একটু তাবিজ টাবিজ ছেড়ে দেয় নাকি কবিরাজ, সেই কবিরাজ আর কি। তো শুধু এটা বলে যে ও আস্তে আস্তে সব কথা বলতে পারবে, কোনো সমস্যা নাই। তো এরকম সময় দেয়, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় যে দেখেন, খেয়ে দেখবেন আস্তে আস্তে কথা বলা শুরু করবে। তো এরকম 2-1 দিন গেছে, তো সম্পূর্ণ সুস্থ, কিন্তু কথাটা বলে না, এটাই সমস্যা। তো একদিন ভোরবেলা ওই ফজরের নামাজ পড়ে রুমাপুর শ্বশুর নাকি উনি ওনার বাড়ির সীমানায় ঢুকতেছে। তো দেখতেছে যে ওনার ছেলে মানে মনির, উনি ওই তাল গাছের পাশে যে অংশটা খালি, যে অংশটা ছিল সেখানে গিয়ে বালতি দিয়ে পুকুর থেকে নিয়ে মানে বালতিতে পানি ছিটাচ্ছে, মানে ওই যে আগুন নিভালে যেরকম পানি ছিটায় সাথে পানি ছিটাচ্ছে। তো এটা উনি খেয়াল করার পর 2টা ডাক দেয়, মনির তুই কি করিস? তো বলতে মনির নাকি দৌড় দিয়ে এসে, ও নাকি সেদিন রাতে ওর মায়ের সাথে ছিল, তো মায়ের বিছানায় এসে পাশে শুয়ে যায়। ততটা তো উনি আর ওইরকম বুঝে না রুমাপুর শ্বশুর যে কি ঘটছে। তো এরকম নাকি আস্তে আস্তে উনি টানা কয়েকদিন দেখতেছে যে যখন বাসার সবাই দুপুরে ঘুমায় থাকে, রুমাপুর শ্বশুর একটা জিনিস খেয়াল করে, নাকি একটু কম ঘুমাতো। তো উনি খেয়াল করে যে ওনার ছেলে মনির, সে নাকি ওই জায়গাটাকে শুধু পানি ঢালে, মানে আগুন লাগলে যেরকম পানি ঢালে এরকম পানি ঢালতেছে। তো এটা ওনার দেখার পর একটু ওনার মানে ও সন্দেহ জাগে কি ওনার ছেলের কোনো সমস্যা হলো নাকি, মানে ও কি সারা ইঙ্গিত অনেক কিছু জিজ্ঞেস করে, কিছু বলতে পারে না।
ও শুধু তাকায় থাকে বাবার দিকে বা মায়ের দিকে তাকায় থাকে। তো ওরা ঠিক করে যে ওকে ছেলেটাকে রুমের মধ্যে আটকায় রাখবে, যাতে রুম থেকে বের হতে না পারে, মানে ওদের সন্দেহ যে তার কাছে আশেপাশে কিছু ওরকে আসর করলো নাকি। তো যখন রুমে আটকায় রাখতো সে নাকি খুব কান্নাকাটি করতো, এবং সে শুধু ইশারা ইঙ্গিতে বুঝাতো যে তার কাছে ওখানে যাবে এবং ও গিয়ে ওইখানে পানি ঢালবে, মানে শুধু পানির জগ নিয়ে এরকম ছিটা দিত, মানে কি পানি দিয়ে এরকম পানি ঢালবো। তো যাই হোক, এরকম যখন হচ্ছিল তখন রুমাপুর শ্বশুর উনি ওনাদের এলাকা এক মসজিদে একটা ইমাম, উনি প্রতি জুম্মায় শুধু নামাজ পড়াতে আসতো, মানে অন্য কোনো জেলা থেকে হয়তো আসতো। তো সে ইমামের সাথে কথাবার্তা বলে কোন এক জুম্মায় গিয়ে, আমার ছেলের একটু সমস্যা হয়েছে, ওইরকম ওই তাল গাছ এরকম পড়ে যাওয়ার পর, তো কথাবার্তা বলে না। তো সেই ইমাম বলতেছে ঠিক আছে, আপনি জুম্মা আগামী জুম্মা এরকম জুম্মার পরে নিয়ে আসেন, আমার সাথে দেখি ওর। তো সেই ইমাম ওকে দেখার পর বলতেছে ও হয়তো এমন হইতে পারে ওকে বদ নজর করছে, কথাবার্তার জন্য ভয় হতে বলতেছে না। তো ওর সমস্যাটা বেশি আর কি হয়, তো ওই ইমাম বলতেছে একটাই সমস্যা, কিন্তু কারো কোনো ক্ষতি করে না। ওর প্রায় সময় যখন মানে ও মানে চোখের আড়ালে গেলেই ওকে দেখা যায় যে ও শুধু ওই আমার বাড়ির পিছনে একটা তাল গাছ আছে, পিছনে একটা খালি জায়গা আছে, এখানে শুধু পানি ঢিল মারে ও শুধু, মানে পুকুর থেকে নিয়ে বালতিতে পানি ঢিল মারে, এবং ও কিছুক্ষণ দাঁড়ায় থাকে, আবার বকা দিলে বা ডাক দিলে ও দৌড় দিয়ে রুমে এসে পড়ে। তো হুজুর বলতেছে যে দেখেন, ওকে এরকম 2-3 সপ্তাহ আমি যখন এই জুম্মার সময় এখানে আসবো ওকে নিয়ে আসেন, আমি জুম্মার পর ওকে ঝাড়ফুঁক দিব, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এগুলো সব ভয় পেয়ে হয়, বদনজর করলে হয়, আমি ঠিক হয়ে যাবে। তো এরকম হুজুর যখন ওকে ঝাড়ফুঁক দিচ্ছিল, তো মনির ভাই উনি নাকি প্রায় সময় তখন ঘুমের মধ্যে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠতো, এবং চিৎকার দিয়ে উঠলে উনি সঙ্গে সঙ্গে বসে যেত, তখন নাকি ওনাকে অনেক কষ্ট থামাইতো, মানে খুব বুক ধরপড় করলে যেরকম মানে ধরপড় করতে ওনাকে নাকি ওনার বাবা মাকে কষ্ট করে থামায়। যাক, হুজুর তো ওনার চিকিৎসা চালা যাচ্ছিল, এরকম নাকি প্রায় 1.5 মাস পর গিয়ে তারপর মনির ভাই নাকি আস্তে আস্তে এরকম কথা বলা শুরু করে, তারপর নাকি উনি মোটামুটি সুস্থ হয়ে যায়, কোনো সমস্যা খুব একটা হয় না। তো ওনাকে ওনার বাবা জিজ্ঞেস করে যে বাপ তুই এটা কি দেখছিলি সেদিন যে তুই এরকম পড়ে গেল এখান থেকে, মানে যখন ওই কথা শুরু করে তখন সেই মনির ভাই বলতেছে যে আমি কিছু বলতে পারবো না, আমি যখন উপরে উঠি একটা তাল যখন পারি তখন হঠাৎ করে আরেকটা তাল পারতে যাবো, তখন হঠাৎ করে আমি দেখলাম যে ধুতি পরা, মানে পোড়া পুড়ে গেছে এরকম একটা ধুতির বা সাদা কাপড় এরকম কিছু একটা হবে, যে আমাকে মানে পা নাকি আমাকে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর আমি ঠিক বুকটা বরাবর ধাক্কা দিলাম, তখন পানির মধ্যে পড়ে যাই ভয়, আমি আর কিছু বলতে পারবো না। তো বলতেছে তুই যে মাঝে মাঝে এরকম চিৎকার দিতে ঘুমের মধ্যে কয়েকদিন ধরে দেখলাম, মাসখানেক ধরে, তোর এটা কি সমস্যা? তো বলতেছে যে বাবা আমি শুধু তখন না, আমি আগে থেকে ওইখান থেকে পড়ে যাওয়ার পর থেকেই মাঝে মাঝে আমি স্বপ্ন দেখতাম, যে ঘুমাইলেই শুধু স্বপ্নগুলো দেখতাম যে ওইখানে চিতার মধ্যে, মানে বলতেছে চিতা হচ্ছে যে হিন্দুরা তো ওই যে লাশ পোড়া চিতার মধ্যে পোড়ায়, তো চিতার মধ্যে এরকম একটা কাউকে পোড়াচ্ছে, এবং যাকে পোড়াচ্ছে সে মানে মৃত না, সে জীবিত মনে হচ্ছে, এবং তাকে আমি বাঁচানোর জন্য আমার মনে হতো তাকে আমার বাঁচাইতে হবে, যেন আমি তাকে এখানে পানি ঢিল মারতাম, এটা প্রায় সময় এরকম দেখতাম, ঘুমানোর স্বপ্ন দেখতাম, এই জন্য আমি দূর দিয়ে চলে যেতাম। তো বলছি কি এখন এগুলো দেখিস না? বা আমি এগুলো এখন এইসব স্বপ্ন আমি এখন দেখি না। তো যাই হোক, তখন ওনার বুঝে যায় যখন প্রত্যেকটা বদ নজর পড়ছে। তো এর মধ্যে ওই রুমাপু শ্বশুর করছে কি, মানে এলাকার একজন হুজুর দিয়ে মানে বাসাটা বন্ধ করে দিছে আর কি। তো হুজুর যখন বন্ধ করতে যায় বাসাটা, তো হুজুর বারবার বলতেছে যে ভাই দেখেন আপনার এই বাসাটা কিন্তু হিন্দু বাড়ি ছিল, অনেক সময় এগুলাতে কুনজর পড়ে, তো অনেক সময় খারাপ কিছু এখানে আসে, কারণ এখানে যে গাছপালাটা দেখতেছেন হিন্দু বাড়ি, এটা সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা চিতার মতো মানে চিতা তোরা লাশ পড়ে তো এই কোনাটায়, ওই যে তাল গাছের পিছনে ওইখানে একটা কুনজর আছে এখানে অনেকের, তো এর জন্য আমার মনে হয় এটা বন্ধ করে না, বাড়িটা যেমন আছেন ঠিক থাকেন, কারণ আগে যে ফ্যামিলি ছিল হিন্দুরা খুব ভালো ছিল, ওরা ওদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যতটুকু শুনছি আমরা তো এখানে স্থানীয়, ওই চিতার ওই সাইডটা নাকি ভালো না, এটা ওনারা অনেক বছর ধরে থাকতেছে, ওই জায়গাটা ভালো না, এখানে আপনারা এরকম ইয়া করতে যায় না, মানে বন্ধ করতে যায় না। তুমি আবু শ্বশুর নাকি বলছে না আপনি বাড়ি বন্ধ করান, যেটা হওয়ার হবে আমি দেখবো। তো বাড়িটা বন্ধ করানোর পর থেকে আরো বেশি সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে যে ওনারা নাকি প্রায় সময় রাত্রেবেলা পুকুরে, মানে ভারী ইট ফালালে যেরকম আওয়াজ হয় না, এরকম নাকি আওয়াজ হতো পুকুরে, যে কেউ ঝাঁপ দিচ্ছে এরকম আওয়াজ, বা ইট ফালালে যেরকম আওয়াজ, বা ওনাদের টিনে এরকম রাতে ঢিলাঢিলি করতেছে, এরকম মাঝে মাঝে নাকি আওয়াজ হইতো। তখন এরকম যখন প্রায় সময় হইতো, তো হুজুর আরো 2-1টা আনছিল, কিন্তু কেউ কোনো সলিউশন করতে পারে না। বিশেষ করে এই সমস্যাগুলো থাকতো হচ্ছে মানে ম্যাক্সিমাম আওয়াজগুলা বা এরকম মানে এই সমস্যাগুলো ফিল করতে হচ্ছে রুবি যে মনির ভাই, উনি বের হলেই দেখা যেত যে ওনাকে মানে পিছন থেকে ধাক্কা মারছে। যদি আমি আগেই বলেছি উনি খুব সুন্দর ছিল, তো ওনাকে নাকি এরকম একবার এরকম হয়েছে যে ধাক্কা মারছে পিছন দিয়ে, উনি বাসায় আসছে বলতেছে মা আমাকে জানি পিছন থেকে ধাক্কা মারছে, আমি বাইরে গেছিলাম, বাড়ির সীমার মধ্যে এরকম বাইরে গেছিলাম, তো ঠিকই দেখতেছে ওনার মাঝে পিছন থেকে লাল হয়ে গেছে এরকম। তো এরকম যখন হচ্ছে সমস্যা, তো ওনারও আস্তে আস্তে ওনাদের বয়স বাড়তেছে, তখন ওই মনির ভাইয়ের বাবা এবং মা ওনারা সিদ্ধান্ত নেয় যে ওনারা এই জায়গাটা ছেড়ে ওনারা শহরের দিকে ওনাদের বাসাটা আছে ওখানে চলে যাবে। তো
সেরকম অন্য সিদ্ধান্ত নেয় এবং ভাবে যেটা যদি কোনো কেউ কাউকে পায় সেল করে দিবেন। ওরা বুঝতে পারছে জায়গাটা সমস্যা আছে, তো তারপরও ওনার এই জায়গা উনি কোন বেচার উনি সিদ্ধান্ত আসলে নেয় না। তো উনি এরকম শহরের দিকে এরকম কয়েকদিন থাকা শুরু করে, তো এবং আস্তে আস্তে ওনারা আবার ঢাকার দিকে সেটেল হয়। তো ঢাকার দিকে যখন সেটেল হয় তখন নাকি মনির ভাইয়ের মানে বিয়ের বয়স হয়ে যায়, ওনার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে ওনার ওয়াইফকে নিয়ে ওনারা ওনাদের বরিশালের বাড়িতে আবার যাবে। তো এর মধ্যে কিন্তু মনির ভাইয়ের মধ্যে আর কোনো সমস্যা হয় নাই। তো বরিশালের বাড়িতে যখন যাবে তো ওইরকম এরিয়াতে ঘুরছে, তো ওনারা একদিন ঠিক করে যে একটু পিকনিকের মতো করবে। তো পিকনিকের মতো করবে বলতেই ওনার যে হিন্দু যে বাড়ি এর যে ওনার এরিয়াটা ছিল সেখানে তো ওদের জায়গাটা আসি খুব একটা ওদের যাওয়া আসা হইতো না, যেহেতু পুকুর একটা ছিল, পুকুরে মানে মাঝে মাঝে ওখানে কেউ মাছের চাষ করতো, এখানে মানে মাঝে মাঝে যেত। তো ওইরকম বিয়ের পর পর যখন মনির ভাই এবং ওনার ওয়াইফকে উনি বাড়িতে মানে ইয়াতের দিকে যাবে, মানে দেশের বাড়িতে বরিশালে যাবে ঘুরতে, তো ওইরকম একদিন ঠিক করে পিকনিক করবে। তো তখন মনির ভাইয়ের বাবা খুব বয়স হয়ে গেছে, তো উনি ওনাকে নিয়ে বলতেছে, বাবা তোমার নিয়ে আমি যাব, আমরা ওই আমাদের আগের বাড়িটা যাবো, ওইখানে আমরা পিকনিক করে দিয়ে একদিন থাকবো। তো ওদের মনে আগে এগুলো ছিল না যে খারাপ কিছু হয়েছে, ওগুলো মনে করছে ওগুলো তো আর নাই। এরকম ওরা ওইরকম বাসায় ওই পিকনিক যেখানে ওরা দুই একদিন থাকার প্ল্যান করে এখানে আসে। তো প্রথম দিন যখন আর পিকনিকের উদ্দেশ্যে ওই আগের বাসায় ঠিক হিন্দু বাড়ি যেখানে ছিল এখানে আবার আসে। প্রথম দিন এই যখন মানে হাঁটাহাঁটি করতেছে ওনার ওয়াইফকে মানে মনির ভাই দেখাতেছে যে দেখো এই যে তাল গাছটা দেখছো, এখানে আমার একটা ঘটনা ঘটছিল, এবং ঘটনাটা বলে যেরকম ঘটছিল। তো আমি এখানে প্রায় সময় তাল গাছের পিছনে এনে আসে পানি ঢালতাম, মানে হেসে হেসে বলতেছে, মানে এটা ওনার কাছে এখন হাসির বিষয় হয়ে গেছে। যেখানে বলতেছে যে আমি এখানে আসতাম, আমি স্বপ্নে দেখতাম যে এখানে চিতার মধ্যে এরকম মানে কেউ মানে পুড়ে যাচ্ছে, তোকে বাঁচাতে আসতাম, এগুলো ওভারঅল ঘটনাটা বলে। এটা বলার পরে তো ওনারা সেদিন দুপুরের দিকে বা বিকেলের সাইডে ওই টাইমে ওখানে গোসল করবে পুকুরের মধ্যে, মানে মনির ভাই উনি গোসল করবে। তো ওনার ওয়াইফ ঘাটে বসেছিল, তো মনির ভাই এবং ওনার ছোট ভাই মানে রুমাপুর হাজবেন্ড ওনার গোসল করতে পানিতে নামে। তো হঠাৎ করে কিছু একটা ঝাঁপ দিলে যেরকম আওয়াজ হয় এরকম একটা আওয়াজ আসে, এবং ওই আওয়াজ আসার পরে মানে মনির ভাই উনাকে যে ডুব দিছিল উনি ডুব থেকে মানে প্রায় 1 মিনিট হয়ে গেছে, উঠতেছে না। তো ওনার ছোট ভাই মানে রুমাপুর হাজবেন্ড তাকে তাড়াতাড়ি পানি নিচে ডুব দিয়ে দেখতেছে কি হইলো বুঝলাম না কিছু, নাকি ওনার মানে ভাইকে দেখতেছে যে সে পানির নিচে হাবুডুবু খাচ্ছে এবং তাকে অনেক কষ্ট নিয়ে আসে, এবং দেখতেছে যে হাতের কোনোর মধ্যে ব্যথা পাইছে। তখন বলতেছে, ভাই তোমার কি হয়েছে? বলতেছে, আমি তো ভাই বলতে পারলাম না, মনে হলো উপর থেকে কিছু একটা পড়ছে। তো মনির ভাই বউ বলতেছে, আমি শুনলাম যে কিছু একটা ঝাঁপ দিছে। যাই হোক, ওনারা নাকি যখন উপরে উঠে আসে তো দেখতেছে ওনার কোণে ফুলে গেছে পুরো ব্যথা। সেই রাতে ওনারা যখন ওইখানে ওই রাতে রাতেই থাকবো এখানে, তো ঘুমাচ্ছিল। তো মনির ভাইয়ের ওয়াইফ নাকি হঠাৎ রাত্রিবেলা ঘুম থেকে উঠে গেছে, মানে একটু ভয়ে উঠে গেছে। উঠে গিয়ে মানে ওনাই বলতেছে আর কি, ওনার মনির ভাই বলছে কি হয়েছে, আমার সমস্যা উঠে গেল কেন? বলছে, মনির আমি কিছুই বলতে পারবো না, আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। আমি দেখছি যে মানে একটা ধুতি পরা একটা লোক তোমার এখানে যে তোমাদের বাড়ির পিছিয়ে যে ওই জায়গাটা আছে, মনে হলো যে ওটাকে কেউ পোড়াইতেছে, এবং উনি বাঁচার জন্য খুব চিল্লাচ্ছে, এবং উনি চিল্লাইতেছে, এবং মানে ওনাকে বাঁচানোর মধ্যে কেউ নাই, এবং যারা বাঁচানোর জন্য গেছিল তারা বাঁচাতে পারতেছে না, এরকম একটা স্বপ্ন দেখছি। তখন মনির ভাই মানে ভাবতেছে যে ওনার বউ হয়তো দুষ্টাইম করতেছে, হয়তো ওনার কাছ থেকে শুনছে এরকম একটা ঘটনা দুষ্টাইম করতেছে, তো এরকম ধরে গুরুত্ব দেয় না। তো না দেওয়ার পরে তারপরের দিন নাকি মনির ভাই ওয়াইফ সকালে উঠে বলতেছে, আমি এখানে থাকবো না, আমি উল্টাপাল্টাতে অনেক বাজে স্বপ্ন দেখছি, এবং ওনার শাশুড়িকেও বলতেছে। তো তখন এগুলো যখন বলা বলি করতেছে, দেখতেছে না জিনিসটা আসলে সিরিয়াস কিছু। তো তখন ওই যেটা ঘটে যে ওনারা ঠিক করে যে না একটা মানে মনির ভাই তো তখন ওনার বয়স ভালোই, তো উনি কথা হচ্ছে যে না যেহেতু এটা আগে থেকে সমস্যা ছিল, এখনো সমস্যা সিরিয়াস কিছু নিশ্চয়ই আছে, তো আমি এখন একটা ওঝা আনবো, দেখি ওঝা দিয়ে না দেখি যে কি সমস্যা। তো ওনারা নাকি এরকম একটা লোকাল এখানে এরিয়াতে একটা ওঝার সন্ধান পায়, সেদিনই ওঝার একটা সন্ধান পায়। তো সন্ধান পার ওঝারে নিয়ে আসে, এবং ওঝাকে বলতেছে যে এই বাড়িতে এই ঘটনাগুলো অনেক আগে থেকেই পুরোটা ঘটনা বলে এরকম এরকম ঘটছে, আমি বিভিন্ন হুজুর দেখাইছি, কুবিরাজ দেখাইছি, কোনো সমস্যা না, তো আপনি কি বলতে পারবেন যেখানে আসলে কি সমস্যা? তো ওঝাকে বলে যেখানে যেটা যেহেতু হিন্দু বাড়ি ছিল যেন আপনাকে আনলাম, দেখেন যে আপনি আসলে কোনো সলিউশন করতে পারেন নাকি বা আপনি জানেন নাকি। তখন সেই ওঝা নাকি ধূপ দিয়ে মানে ধূপের ধোঁয়া দিয়ে এরকম কোন এক সকালে এরকম পুরাটা বাড়ি নাকি এরকম হাঁটতেছে। তো হাঁটাহাঁটির পরে সে ওঝা বলতেছে যেখানে একটা ঘটনা আছে, এটা আপনারা তো জানেন না, এটা আমি অনেক আগে বাড়িতে আসছিলাম, এখানে আগে একটা হিন্দু পরিবার ছিল, তো ওই পরিবারের নাম বলে হয়তো যে এরকম ওই পরিবার ছিল। তো রুমাপুর শ্বশুর নাকি সব শুনে বলতেছে, হ্যাঁ আমি দুই ফ্যামিলির থেকে কিনছি। তো মানে যা যা বলতেছে রুমাপুর শ্বশুর দেখছে না সবই ঠিক আছে, এরকম ফ্যামিলির যত মেম্বার ছিল সব ওই ওঝাই বলতেছে। তো সে ওঝা বলতেছে যে ওই ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদের একজন বয়স্ক বাবা ছিল, তো সে একবার কোনো এক সকালে এই পুকুরটাতে গোসল করতে নামছিল। তো গোসল করতে নামার পরে সে কোনো একটা কারণে হয়তো ডুবে যাচ্ছিল, তো ওকে উঠানে আনা হয়। আনার পর মানে দেখতেছে ওর সেন্স নাই, তো সবাই মনে করছে যে শ্বাসও নিচ্ছেন, হয়তো মনে করছে মারা গেছে, এবং
তাকে সৎকার করার জন্য চিতায় এরকম তাকে শোয়া দেওয়া হয়, এবং তাকে যখন পোড়ানো হবে তখন নাকি সে হঠাৎ করে এরকম মানে লাফ দিয়ে চিতা থেকে পড়ে যায়, এবং সবাই নাকি ভয় পেয়ে যায় কি হয়েছে। তখন অনেকে বলতেছিল যে উনি বেঁচে আছে, উনি বেঁচে আছে, উনি মরে নাই মনে হয়। তো তখন নাকি সেই বয়স্ক লোকটা বলতেছে, মানে বয়স্ক লোকটা ওই হিন্দু লোকটা বলতেছে, তোরা আমার মায়েরা ফেলিস না, মা আমি মরি নাই, আমি মরি নাই, এগুলো বলতেছে। এবং এটা বলার সঙ্গে সঙ্গে নাকি ওনার শরীরে পুরো আগুন, আগুন তো লেগেই গেছে, চিতা যেহেতু পুরাই দিছিল, তখন নাকি সঙ্গে সঙ্গে নাকি বলতে নাকি অনেকে চেষ্টা করে পানিতে নিভানোর জন্য, কিন্তু না, লোকটা তখনই চিতা থেকে বেরোয়, তাকে তখন নাকি মারা যায়। তো তখন তারপর থেকে এই বাসাটায় নাকি অনেকেই বলতো, হিন্দু ফ্যামিলিরা যারা থাকতো তারা নাকি, তার তো মন খারাপই ছিল, ওদের বাসার ফ্যামিলি মেম্বার মারা গেছে, তারপর থেকে নাকি ওরা নাকি প্রায় সময় এই হিন্দু ফ্যামিলি এরকম খারাপ কিছু দেখতো, যে ওই চিতার আশেপাশে যে ওদের সেই বয়স্ক লোক বাবাদের যে মুরগি যে বাবা মারা গেছে ওনাকে দেখতো না, নাকি দেখা যেত ধুতি পরা হাঁটতেছে। তো ওই ওঝা বলতেছে মনির ভাইকে, যেমন হইতে পারে যে আপনি তাল গাছে উঠছিলেন, এমন হইতে পারে যে ওখানে খারাপ কিছু একটা ছিল। মানে মোট কথা ওই ওঝার কথা হচ্ছে এই বয়স্ক লোকের আত্মাই এই বাসাটার মধ্যে আশেপাশে ঘোরাফেরা করে, এর জন্য সেই হিন্দু ফ্যামিলিটা থাকে না এখানে। না থাকার কারণে ওরা বিক্রি করে দিয়ে আপনার কাছে, জায়গাটা বিক্রি করে দিয়ে চলে গেছে, এবং আপনি এই জিনিসগুলো দেখতেছেন, যেটা আপনার ছেলেটা এই প্রথম দেখে, মানে সেই ছেলেটার মধ্যে বেশি আপনার যে মনির যে ওই ছেলেটার মধ্যে সমস্যাটা বেশি হচ্ছে। তখন সে ওঝা বলে যে এক কাজ করেন, এগুলো আসলে বন্ধ করে এগুলো যাবে না, যেহেতু অনেক আগে থেকে সমস্যা, আপনি এই জায়গাটা পারলে সেল করে দেন বা এটা কাউকে দিয়ে দেন, বিক্রি করে দেন, মোট কথা এটা আপনি থাকেন না। তো যা হোক এটা হয়, ঘটনাটা ঘটার পর থেকে তো ওনারা সেদিনই পরে এখান থেকে ব্যাক করে। ওনারা আসলে মনির ভাই মানে আসলে বুঝে না যেটা সত্য না মিথ্যা ঘটনা, কিন্তু আসলে যেহেতু এটা একটু রহস্যময় ছিল, তো ওনারা নাকি জায়গাটা পরে সেল করে দেয়, এবং সেল করে দেওয়ার পর থেকে আর কখনো কোনো ওনার সমস্যা হয় না। তো আসলে এটাই ছিল ঘটনা। এটা আমাকে রুমাবু বলে যে ওনার শ্বশুর ভাইয়ের এই বাড়িতে ঘটনাটা ঘটে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আসি আরেকটা ঘটনা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ট্রামের হাতলটা শক্ত করে ধরলাম। যখন ট্রামটা কুয়াশা ঢাকা নিঝুম রাস্তার একটা পুরনো কালভার্ট পার হচ্ছিল, ঠিক তখনই ভেতরের একমাত্র হ্যালোজেন বাতিটা দপ দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ট্রামের চাকার কর্কশ ধাতব শব্দটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। কিন্তু ট্রামটা তখনও তীব্র গতিতে সামনের দিকেই ছুটছে। আমি ভয়ে পকেট থেকে মোবাইলটা বের করে আলো জ্বালালাম। আলোর তীব্রতা যেখানে গিয়ে পড়লো, আমার বুকের ভেতরটা থক করে উঠল। এতক্ষণ ট্রামে যে 10 থেকে 12 জন যাত্রী বসা ছিল, তাদের কারোই মাথায় কোনো চুল নেই, আর তাদের সবার গলার চামড়ার কোটা যেন ধারালো কোনো কিছু দিয়ে এক কোপে সবার গলা নামিয়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই ট্রামের একদম পেছনের সিট থেকে একটা ভারী ভেজা কিছু মেঝেতে পড়ে যাওয়ার মতো শব্দ হলো। আমি আলোটা ওদিকে ঘোরাতে দেখলাম একটা কাটা মাথা দিয়ে মেঝে দিয়ে গড়িয়ে আমার মায়ের কাছে একটা কাটা মাথা দিয়ে ভেজা কিছু মেঝেতে পড়ে যাওয়ার শব্দ হলো। আমি আলোটা অনেক ঘুরাতে দেখলাম একটা কাটা মাথা মেঝে দিয়ে গড়িয়ে গড়িয়ে আমার পায়ের কাছে এসে থমকে গেল। মাথাটার চোখ দুটো সম্পূর্ণ উল্টানো এবং সাদা। আচমকা সেই কাটা মাথার চোয়ালটা নড়ে উঠল এবং সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল, আজকের টিকিটটা কি শুধু তোর একার, নাকি আরো কেউ আছে? এই ঘটনা ভুতুড়ে এবং এক অদ্ভুত অভিজ্ঞতার। আমার নাম রাশেদ। আমি কলকাতার একটা পুরনো প্রকাশনী সংস্থায় প্রুফ রিডারের কাজ করতাম। কাজ শেষ করতে করতে সেদিন রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। শীতের রাত, তার উপর চারপাশটা কুয়াশায় একদম ঢেকে গিয়েছিল। কলকাতা শহরের সেই ঐতিহ্যবাহী ট্রাম লাইনের জাল্লাদ রোড, সেই মোড় থেকে আমি একদম শেষ ট্রামটায় উঠছিলাম। ট্রামটা বেশ পুরনো ছিল, কাঠের বডি আর ভেতরের হালকা হলদেটে আলো জ্বলছিল।
আমি যখন উঠলাম তখন ট্রামে আরো 10 থেকে 12 জন যাত্রী ছড়ানো ছিটানো অবস্থায় বসেছিল। কেউ খবরের কাগজ পড়ছিল, কেউ বা জানালার বাইরে তাকিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, এতগুলো মানুষ বসে আছে অথচ ট্রামের ভেতরে কোনো কথা বা গুঞ্জন ছিল না। এক মরণ নীরবতা গ্রাস করছিল পুরো কামারটাকে। রাত তখন 12:35। যখন ট্রামটা শহরের সবচেয়ে নির্জন এবং পুরনো শ্মশান ঘাটের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই চারপাশের বাতাসটা আচমকা জমে বরফ হয়ে গেল। আমার মুখ দিয়ে কুয়াশার মতো গরম বাতাস বের হওয়া শুরু করলো। ঠিক তখনই ট্রামের ভেতরের লাইটটা একটা বিকট শব্দ করে পুরোপুরি নিভে গেল। আমি অন্ধকারে কিছুটা ঘাবড়ে গিয়ে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলাম। যখন আলোর তীব্রতা কামরার ওপর পড়ল, ভয়ের এক চরম ধাক্কায় আমার হাতের মোবাইলটা মেঝেতে পড়ে যাওয়ার মতো উপক্রম হলো। আর সামনে বসা প্রত্যেকটা যাত্রীর শরীর সোজা হয়ে আছে, কিন্তু তাদের মাথাগুলো অদ্ভুতভাবে এক পাশে ঝুলে আছে। তাদের সবার গলার চামড়া ধারালো কিছু দিয়ে নিখুঁতভাবে কাটা, আর সেই কাটা অংশ দিয়ে কুচকুচে কালো রঙের থকথকে রক্ত চুইয়ে চুইয়ে তাদের কাপড়ে পড়ছে। তাদের সবার চোখগুলো খোলা, কিন্তু মনহীন এবং সম্পূর্ণ সাদা। আমি আতঙ্কে চিৎকার দিতে যাব, ঠিক তখনই ট্রামের পেছনের অন্ধকার কোণ থেকে একটা ভারী বস্তু মেঝেতে আছড়ে পড়ার শব্দ হলো ধোঁয়াশ করে। আমি দেখলাম একটা কাটা মানুষের মাথা মেঝেতে পড়ে রক্তের দাগ টানতে টানতে হুবহু একটা ফুটবলের মতো গড়িয়ে আমার পায়ের কাছে এসে ঠেকল। মাথাটার মুখের চামড়া পচে খসে পড়েছে। আমি ছিটকে পিছনের সিটে সরে গেলাম, কিন্তু আমার পা দুটো যেন সেই ট্রামের মেঝের সাথে জমে গিয়েছিল। ঠিক তখনই আমার পায়ের কাছে থাকা সেই কাটা মাথাটার চোখ দুটো হঠাৎ সোজা হয়ে আমার দিকে তাকালো। তার মাংসহীন চোয়ালটা বিকটভাবে হা হয়ে গেল এবং সে এক পৈশাচিক চেরা গলায় খিলখিল করে হেসে উঠল এবং সেই হাসি শব্দে ট্রামের ভেতরের বাকি সব কাটা লাশ একসাথে নড়ে চড়ে বসলো এবং তাদের কাটা গলা দিয়ে একসাথে ঘর ঘর করে আওয়াজও বের হওয়া শুরু করলো। সেই মাথাটা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, আজকের টিকিটটা শুধু তোর একার, তুইও আমাদের সাথে নামবি। এই কথাটা শেষ হতেই ট্রামের সব কটা হাত কাটা গলা কাটা লাশ একযোগে সিট থেকে উঠে আমার দিকে অন্ধের মতো হাত বাড়াতে লাগলো। তাদের দীর্ঘ নখগুলো আমার হাত পা আঁকড়ে ধরল, আর তীব্র আতঙ্কের চরম সীমায় পৌঁছে আমি ওখানেই ট্রামের মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। পরদিন সকালে ট্রাম ডিপোর কর্মচারীরা আমাকে ওই পরিত্যক্ত পুরনো ট্রামের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তারা বলেছিল ওই ট্রামটা নাকি গত 5 বছর ধরে ভাঙ্গারি হিসেবে ডিপোর এক কোনায় পড়েছিল। ওটা নাকি কাল রাতে লাইনে নামেনি, কিন্তু ডাক্তাররা আমাকে কোনো তীব্র হ্যালোসিনেশন বলে আখ্যায়িত করলো। কিন্তু আমার 2 পায়ে এখনো সেই রাতে চেপে ধরা 5 আঙ্গুলের কালচে ক্ষত স্পষ্ট হয়ে আছে। আজও রাতে ঘুমানোর সময় যদি কোথাও কোনো ধাতব শব্দ শুনি,
আমার মনে হয় সেই জাল্লাদ রোডের শেষ ট্রামটা আজও আমার দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছে এবং আমার জন্য সে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আমি যখন ডায়েরির শেষ পাতাটা উল্টালাম, ঠিক তখনই আমার ঘাড়ের ওপর একটা বরফ শীতল শ্বাসের স্পর্শ পেলাম। বাতাসে হুট করে পচা নারী ভুঁড়ির একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। আমি ভয়ে শক্ত হয়ে যখন পিছনে তাকানোর চেষ্টা করেছি, ঠিক তখন দেয়াল ঘড়িতে রাত 3টা বাজার কাঁটা ছুল। পর মুহূর্তেই ঘরের কোণের অন্ধকার থেকে মাকড়সার মতো হামাগুড়ি দিয়ে একটা কোচকোচে কালো ছায়াময় অবয়ব সিলিং বেয়ে আমার ঠিক মাথার ওপর উঠে এলো। তার চোখ দুটো ছিল না, শুধু দুটো রক্তাক্ত গর্ত থেকে টপ টপ করে তাজা রক্ত আমার টেবিলের ওপর পড়তে লাগলো। আর সে তার অস্বাভাবিক লম্বা নখগুলো দিয়ে আমার চুল খামচে ধরে ফিস ফিস করে বলল, এখন তো তুই সব জেনে গেছিস, এবার তোকেও এখানেই থাকতে হবে। এই ঘটনা ঘটেছিল 2024 সালের অক্টোবর মাস। ঢাকার মিরপুর 11:30 একটি পুরনো 4তলা ভবনের 3 তলার ফ্ল্যাটে। আমার নাম সাফায়েত। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ব্যাচেলর থাকার কারণে একটু কম ভাড়ায় থাকার জন্য আমি এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলাম। ফ্ল্যাটের মালিক লিয়াকত সাহেব অ্যাডভান্স নেওয়ার সময় একটু ইতস্ত করে বলেছিলেন, বাবা একা থাকা তো একটা কথা বলে রাখি, এই ফ্ল্যাটের মাঝখানের ছোট ঘরটা সবসময় লক করে রাখবে। ওটার চাবি হারিয়ে গেছে, আর ওদিকে রাতে কোনো শব্দ শুনলেও কান দিবে না। আমি তখন ভেবেছিলাম হয়তো পুরনো জিনিসপত্র রাখা, তাই আমি ওনার কথাতে খুব একটা পাত্তা দেইনি। কিন্তু বিপর্যয় শুরু হলো ফ্ল্যাটে ওঠা ঠিক 4র্থ দিন মাঝরাতে। সেদিন ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাত তখন আনুমানিক 3:45। আমার হুট করেই ঘুম ভেঙে গেল। রান্নাঘর থেকে আসা একটা অদ্ভুত খসখসে শব্দে মনে হচ্ছিল কি একজন মেঝেতে ভারী কোনো বস্তাতে নিয়ে যাচ্ছে। আমি মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ড্রয়িং রুমে আসতেই শব্দটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমি স্পষ্ট দেখলাম সেই লক থাকা ছোট ঘরটা দরজার নিচে দিয়ে দেয়া লাল রঙের চটচটে এক ধরনের তরল বের হয়ে ড্রয়িং রুমের মেঝেতে ছড়িয়ে পড়েছে। তরলটার কাছে যেতেই আমার নাক কুঁচকে এলো, কেননা ওটা ছিল একদম তাজা মানুষের রক্তের গন্ধ। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি দ্রুত আমার রুমের ঘরে ফিরে এসে দরজা লক করে দিলাম। কিন্তু সারা রাত আমি ঘুমাতে পারিনি, কারণ সকাল হওয়া পর্যন্ত সেই বন্ধ ঘরের ভেতর থেকে কেউ একজন অনবরত নখ দিয়ে দরজার কাঠে আঁচড় কাটার শব্দ করেছিল। আর সাথে সাথে একটা নারী কণ্ঠে চাপা কান্নার আওয়াজ ভেসে আসছিল। পরদিন সকালে আমি লিয়াকত সাহেবকে না জানিয়ে একজন স্থানীয় চাবিওয়ালাকে ডেকে এনে গোপনে সেই ঘরের তালাটা খোলাই। ঘরের ভেতরে কোনো আসবাবপত্র ছিল না, শুধু ছিল ঘরের ঠিক মাঝখানের মেঝেতে একটি পুরনো লাল রঙের ডায়েরি পড়েছিল। কৌতূহলবশত আমি সেই ডায়েরিটা তুলে নিয়ে আমার রুমে চলে আসি। ডায়েরিটা ছিল এই ফ্ল্যাটের আগের ভাড়াটিয়া সুমি নামের একজন মেয়ের। ডায়েরির পাতাগুলো উল্টাতেই আমার গা শিউরে উঠল। শেষ 3টে পাতার
লেখাগুলো ছিল একদম কাঁচা রক্ত দিয়ে লেখা। সেখানে লেখা ছিল, লিয়াকত ভালো মানুষ না, ও আমার সব কেড়ে নিয়েছে। ও আমাকে এই ঘরের দেয়ালের ভেতরে জ্যান্ত পুঁতে রেখেছে। যে এই ডায়েরি পড়বে সে আমার কষ্টের কথা জানতে পারবে, কিন্তু সে আর এই ফ্ল্যাট থেকে জীবিত কখনোই বের হতে পারবে না। ডায়েরির শেষ লাইনটা পড়া শেষ হতেই আমার ঘরের ভেতরে তাপমাত্রা এক ধাক্কায় মাইনাসে নেমে গেল। মুখ দিয়ে কুয়াশা বের হয়ে আসছে এমন অবস্থা আমার। আর ঠিক তখনই দেয়াল ঘড়িতে রাত 3টা বাজলো। আমার ঘাড়ের ওপর সেই বরফ শীতল শ্বাস আর মাথার ওপর সিলিংয়ে সেই চোখহীন বিভৎস ছায়া মূর্তিটি আবির্ভূত হলো। সে যখন তার লম্বা নখ দিয়ে আমার চুল খামচে ধরলো, আমি নিশ্চিত ছিলাম আমি এখন মারা যাচ্ছি। ঠিক ওই মুহূর্তে আমার হাত থেকে সেই লাল ডায়েরিটা নিচে পড়ে যায় এবং টেবিলে রাখা ল্যাপটপের চার্জার লাইটের তীব্র সাদা আলোটা সরাসরি সেই অবয়বটার মুখে গিয়ে পড়ে। আলো লাগার সাথে সাথেই সে একটা কান ফাটানো চিৎকার দিয়ে ঘরের দেয়ালের ভেতরে অদৃশ্য হয়ে গেল। আমি আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে যান প্রাণ নিয়ে এক কাপড়ে সেই ফ্ল্যাট থেকে পালিয়ে আসি। পরদিনই আমি পুলিশে খবর দেই। যখন পুলিশ সেই ফ্ল্যাটের ছোট ঘরটার দেওয়াল ভেঙে তল্লাশি করে, তখন দেয়ালের ভেতর থেকে সুমির কঙ্কাল উদ্ধার করে এবং বাড়িওয়ালা লিয়াকত সাহেবকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু তখনও আমার মুক্তি মেলেনি। আজও প্রায় 2 বছর পার হয়ে গেছে। আমি মিরপুর ছেড়ে ঢাকার অন্য এলাকায় নতুন ফ্ল্যাটে থাকি, কিন্তু প্রতি রাতে যখন ঘড়িতে ঠিক 3টা বাজে, আমার ঘরের সিলিং থেকে টপ টপ করে রক্ত পড়ার শব্দ হয় আর আমার খাটের নিচে থেকে সেই চেনা পচা গন্ধটা ভেসে আসে। আমি জানি সে এখন আমার অপেক্ষায় আছে। তো ভাইয়া, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের আজকের ঘটনা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সঙ্গে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে মেইল করবেন অথবা কমেন্টে লিখে দেবেন। হতে পারে পরবর্তী ঘটনা আপনারটাই হবে।